আমি যে পাগলা মারছি মানে এটা ওই অবস্থানটা না দিলে আসলে বলি বোঝানো এখন এখন কিন্তু আমি এটা বলি গেলাম না যে কোনোবার কিন্তু আপনার আমি টাকা সব কাগজ পেয়ে গেছি না কোনো বলবে আগে কাগজ বুঝি তারপরে টাকা আমার পড়াচ্ছি তাড়াতাড়ি খাইছি এটা সত্যি কথা আর কি কি করে দিছি সেটা তো বিষয় না সেটাও তো আমি জানি বিপ্লব ভাই, আপনি 8 মিনিট করেন। সব ছিল না Recording in progress. সরি ভাই। যারা দেখা যায় যে সিএ কমপ্লিট করতে পারে না কিছুর জন্য ক্লাস শুরু হয়ে গেছে, তাহলে কথা বলো। আমার ধর্মের নাম অনলাইন মিটিং। আসসালামু আলাইকুম। মামুন শুনতে পাচ্ছ? জি স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আপনারা কি আমাকে সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। আসসালামু আলাইকুম। যারা একের অধিক ডিভাইস থেকে জয়েন করেছেন একটা অফ করেন আর একটু মিউট করে রাখেন যাতে আমাদের ডিস্টারবেন্স না হয়, ঠিক আছে? যখন প্রয়োজন হবে তখন আনমিউট করে কথা বলবেন। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, গত ক্লাসের আমরা যে আলোচনাগুলো হয়েছিল সেখানে কি কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, সবাইকে মিউট করে দিয়েছি যেহেতু আপনারা নিজেরা নিজেদেরকে মিউট করে ঠিকভাবে রাখতে পারছেন না বা সাউন্ড হচ্ছে, সেজন্য আমরা সবাইকে মিউট করে দিয়েছি। আপনাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ কে? স্যার আমি আছি, আর মেয়ে একজন আনিশা আছেন, জি, আর কে আছে? ছেলে 3 জন আছেন স্যার। Okay. গত ক্লাসের কোনো টপিক নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে কোথাও? যেহেতু কোনো সাউন্ড নেই, দ্যাট মিনস সবার
কোনো সমস্যা নাই, তাই তো? জি স্যার। ওকে, আজকে আমরা এই সিরিয়াল নাম্বার দেখেন, এখান থেকে 6 থেকে শুরু করে 10 পর্যন্ত এটুকু আমরা কভার করব। যেহেতু সময় কম, রোজার দিন, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি, আর ওয়েট করছি না, ঠিক আছে? স্ক্রিনে কি দেখা যাচ্ছে? কনভার্সন অফ প্রাইভেট লিমিটেড কোম্পানি। আমরা গত ক্লাসে বিভিন্ন ধরনের কোম্পানির ক্যাটাগরি শিখেছি, পার্টনারশিপ শিখেছি, তাই না স্যার? সেখানে আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি দেখেছি, পাবলিক লিমিটেড কোম্পানি দেখেছি। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কি কি পার্থক্য আছে পাবলিক লিমিটেডের সাথে, সেটা আমরা দেখেছি। তারপর কোম্পানির সাথে পার্টনারশিপের কি কি পার্থক্য, সেগুলো আমরা দেখেছি। আজকে হচ্ছে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি পরবর্তীতে কিভাবে এটা পাবলিক লিমিটেড কোম্পানিতে কনভার্ট হইতে পারবে, সেটা আমাদের আজকের প্রথম টপিক। এখন বলেন তো, পাবলিক লিমিটেড কোম্পানি আর প্রাইভেট লিমিটেড কোম্পানির মূল মূল পার্থক্য কি গঠন রিলেটেড? স্যার এরা শেয়ার বিক্রি করতে পারে, ওরা শেয়ার বিক্রি করতে পারে না। পাবলিকের কাছে শেয়ার অফার নাম্বার অফ করতে পারে না, শেয়ার। দ্যাট মিনস প্রাইভেট লিমিটেড কোম্পানির আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের মধ্যে লেখা থাকে যে এরা পাবলিকের কাছে শেয়ার বিক্রির জন্য কি করতে পারবে না, অফার করতে পারবে না, তাই তো? জি স্যার। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ নাম্বার অফ শেয়ার মেম্বার্স কতজন হতে পারবে? প্রাইভেটে 50 জন আর পাবলিকে আনলিমিটেড। প্রাইভেটের ক্ষেত্রে হচ্ছে 50 জন। আমরা প্রাইভেটে জিজ্ঞেস করছি, প্রাইভেট হচ্ছে 50 জন। তাহলে আমরা এখন বলেন তো, প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পাবলিকে যেতে গেলে তাহলে এই যে যে পার্থক্যগুলা, এগুলা মেমোরান্ডামে যেগুলো আছে, এই রেস্ট্রিকশন গুলা তুলে দিতে হবে না? জি স্যার, চেঞ্জ করতে হবে। যেমন প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে উল্লেখ থাকে যে তারা পাবলিকের কাছে শেয়ার অফার করতে পারবে না। তাহলে ওই যে এই ক্লজটা তুলে না দিলে তাহলে কি এটা পাবলিক লিমিটেড করা যাবে? কারণ পাবলিক লিমিটেডের ওইখানে তো এই ক্লজটা থাকবে না, সেখানে তো সবার কাছে অফার করা যাবে, তাই তো? জি স্যার। তাহলে এই ক্লজটা পরিবর্তন করতে হবে। দেন হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে লেখা থাকে যে ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার্স কত, 50। তাহলে যখন আমি পাবলিক করব তখন কি এই 50টা থাকবে না এটা চেঞ্জ করতে হবে? চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম, যে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে একটা পাবলিক লিমিটেড কোম্পানি করতে গেলে আমাদের কয়েকটা জিনিস চেঞ্জ লাগবে। দুইটা বললাম, আরেকটা বলেন তো, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মিনিমাম কতজন মেম্বার হইতে হবে? সর্বোচ্চ 2 জন, মিনিমাম 2 জন। পাবলিক লিমিটেড কোম্পানি 7 জন স্যার। পরীক্ষা ফেল করার বুদ্ধি। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মিনিমাম 2 জন না 7 জন? তো 7 জন। তাহলে পরীক্ষা ফেল করার বুদ্ধি করতেছেন কেন? তাহলে প্রাইভেট লিমিটেড যদি মিনিমাম 7 জন হয় এখন পাবলিক লিমিটেডে, তাহলে আমার প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যদি মনে করেন এখন 5 জন আছে, এই 5 জন দিয়ে কি পাবলিক লিমিটেড করা যাবে? না স্যার। তাহলে কমপক্ষে 7 জন বানাইতে হবে, রাইট? জি স্যার। তাহলে এই তিনটে মেইন ক্লজ আছে যেগুলো আমাদেরকে চেঞ্জ করা লাগবে, নাকি? জি স্যার। ওকে, তাহলে আমরা বুঝলাম যে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পাবলিক লিমিটেড করতে গেলে কি করতে হবে। প্রাইভেট লিমিটেডের যেসব বৈশিষ্ট্য, যেগুলোতে রেস্ট্রিকশন আছে, সেগুলো আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এগুলো চেঞ্জ করে পাবলিকের মতো করে করতে হবে, তাই তো? ইয়েস স্যার। আবার পাবলিক লিমিটেড কোম্পানি থেকে যদি প্রাইভেট আসতে যাই, ঠিক তার তেমনি পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য থেকে চেঞ্জ করে প্রাইভেট লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্যের মতো করে সাজাইতে হবে, নাকি? জি স্যার। এটুকু বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে? না স্যার। ও স্যার। নাই। ওকে, এখন আমাদের দেখতে হবে যে আসলে এই যে কথাগুলো বললাম এগুলো আসলে মেমোরেন্ডামে কোথায় থাকে, তাই না? আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে কোথায় থাকে সেটা আমরা দেখব। গত ক্লাসে আমরা আপনাদেরকে শেয়ার করেছিলাম না? জি স্যার। প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড সব এখানে কি দেখা যাচ্ছে স্ক্রিনে? প্রাইভেট কোম্পানি স্যার। আর্টিকেল 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 অফ অ্যাসোসিয়েশন কার? স্যার প্রাইভেট লিমিটেড কোম্পানি।
প্রাইভেট লিমিটেড কোম্পানি। ওকে, তো আমরা বলছি যে প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পাবলিকে যেতে গেলে প্রাইভেটে যেটা উল্লেখ আছে যে শেয়ার পাবলিক কাছে অফার করা যাবে না, সে জায়গায় চেঞ্জ করতে বলছিলাম না স্যার এইমাত্র? জি জি স্যার। স্যার। দেখেন তো এখানে কি আছে, আছে না কথাটা উল্লেখ? কি আছে দেখেন তো, হাইলাইট করছে যেটা, নো ইনভাইটেশন শেল বি ইস্যুড টু পাবলিক। পাবলিকের কাছে কোনো ইনভাইটেশন করতে পারবে না শেয়ার বেচার জন্য। তাহলে এই ক্লজটা কি চেঞ্জ হবে। চেঞ্জ করতে চেঞ্জ হবে না? করতে হবে। তারপর বলছে যে নাম্বার অফ মেম্বার্স, নাম্বার অফ মেম্বার্স এর ক্ষেত্রে এখানে বলছে কি লিমিটেড টু 50, কি বলা আছে? লিমিটেড টু 50। তাহলে এই লিমিটেড টু 50 কি থাকবে পাবলিকে যাওয়ার সময়? নো আনলিমিটেড স্যার। হয়ে যাবে। নো স্যার, থাকবে আনলিমিটেড না। না স্যার, চেঞ্জ করতে হবে। দুইটা গেল, আরেকটা কি বলছিলাম, মিনিমাম 7। 7 জন হতে এই হবে যে, স্যার। এই যে আছে স্যার মেম্বারেরটা 1 কতজন? 1। হ্যাঁ, এখানে মিনিমাম যেটা সেটা আমাদের কত হবে? 7 জন হবে স্যার। 7 জন হবে 7 স্যার। 7 জন করতে হবে। তাহলে এই তিনটা আমাদের কি করা লাগবে? চেঞ্জ করতে হবে স্যার। চেঞ্জ করতে হবে। তাহলে আমরা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের কোন জায়গায় এটা পাওয়া যায় সেটা দেখে নিলাম নাকি? জি স্যার। এবং এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলা আছে, তাহলে এখানে কি প্রাইভেট থাকবে আর? নো স্যার, এটা পাবলিক হয়ে যাবে। ক্লিক হয়ে যাবে। এবং এই যে এখানে পাবলিক হবে, রাইট? জি স্যার। তাহলে প্রাইভেট থেকে পাবলিকে যেতে গেলে তার যা যা পরিবর্তন দরকার আচরণগত বৈশিষ্ট্যগত, সেগুলো চেঞ্জ করা লাগবে, তাই তো? জি স্যার। তাহলে কি কি আচরণ চেঞ্জ করতে হবে প্রাইভেট থেকে পাবলিকে যেতে গেলে? স্যার, যে শেয়ারের জন্য শেয়ার বিজ্ঞপ্তি দেওয়া এটা চেঞ্জ মেম্বার করতে চেঞ্জ হবে। করতে হবে। তারপরে মেম্বার মিনিমাম মেম্বারটা চেঞ্জ মিনিমাম করতে হবে। মেম্বার আর ম্যাক্সিমাম, মেম্বারটা তাই তো? জি স্যার। মিনিমাম এবং ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দুইটাই চেঞ্জ করা লাগবে। স্যার এখানে সেকশনের যে বিষয়টা এটা চেঞ্জ হবে না? হ্যাঁ, এখানে সেকশন 2.1 লেখা, এটা কি সেম থাকবে নাকি এটাও চেঞ্জ হবে? এটা ডেফিনেশন তো ওইখানে কোম্পানির, প্রাইভেট লিমিটেড কোম্পানির ডেফিনেশনটা আমরা দেখাচ্ছি আপনাকে। আপনি ভালো কথা কোশ্চেন করছেন, আমি একটু কোশ্চেনটা দাঁড়ান, মূল লাইনটা একটু দেখাই আপনাকে। সেকশন কত দেখলাম আমরা? সেকশন 2। সেকশন, একটা মিনিট একটু সময় দিন। সেকশন 2.1, রাইট? ইয়েস স্যার। এই যে দেখেন ডেফিনেশন, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। এখানে ডেফিনেশনের মধ্যে, কোম্পানি ডেফিনেশনের মধ্যে এসে প্রাইভেট লিমিটেড যে কোম্পানি মিনস ফাউন্ডার তো গেল, তারপর হচ্ছে আমাদের এখান থেকে দেখতে হবে যে প্রাইভেট লিমিটেড আর পাবলিক লিমিটেড কোম্পানির ডেফিনেশনটা এখান থেকে। আচ্ছা স্যার, এই যে কিউ নাম্বার, প্রাইভেট কোম্পানি মিনস কি? এই কোম্পানি হুইচ রেস্ট্রিক্টস, এই দেখেন প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে তাহলে এই যে তিনটা রেস্ট্রিকশন আছে দেখছেন স্যার, যে জি তিনটা স্যার। আমরা বারবার বলছিলাম যে জি পরিবর্তন করার স্যার। কথা, তাই না? জি এরপর স্যার। দেখেন এই যে পাবলিক লিমিটেড কোম্পানি কি আছে, নিচে আছে না? তাহলে আমরা যদি আইনে দেখি সেকশনের রেফারেন্সটা, এখানে বলছে কি ডেফিনেশনের 2-1, 2-1 আন্ডারে তো এ বি সি ডি দিয়ে সব দেওয়া আছে, তাহলে এটা কি আর চেঞ্জ করা লাগবে স্যার? না স্যার, চেঞ্জ করা লাগবে না স্যার। লাগবে না। কিন্তু যদি এরকম লেখা থাকতো 2-1 কিউ আর এরকম লেখা থাকতো, তাহলে যা চেঞ্জ করা লাগতো। কিন্তু জি কিউ তো স্যার। হচ্ছে প্রাইভেট, আর আর হচ্ছে কি পাবলিক। 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 তাহলে যেহেতু 2-1 বলছে, তাহলে আর কি চেঞ্জ করার দরকার আছে? না না স্যার। স্যার। নাই। না স্যার। তাহলে আমরা কি এই যে মূল আইনটা এখন দেখে নিলাম, তাহলে আমার যে এই জিনিসটা বুঝার ছিল এটা পুরোটা ক্লিয়ার হয়ে গেল? কোনো জি কনফিউশন স্যার। আছে? জি। না স্যার। জি স্যার। না নাই। স্যার। আপনাদের যেটা করতে হবে, আমি সফটওয়্যারটা দিয়ে দিব, আপনাদের যেটা করতে হবে সেটা হলো যখনই যেই সেকশনের রেফারেন্সটা দেখবেন বইতে, সে আইনের লয়ের কি করবেন, অ্যাক্টের সেই সেকশনটা বের করে একবার দেখে নেবেন, তাহলে আপনার জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখেন আমরা বারবার যে বলছিলাম যে চেঞ্জ করা লাগবে, চেঞ্জ করা লাগবে, কোন তিনটা জিনিস চেঞ্জ করা লাগবে এখন এখান থেকে আরো ক্লিয়ার হয়ে গেল না? জি স্যার।
জি মিস্টার সাকিবুল বলেন। স্যার সেকশন যে নাম্বারগুলো আছে ওগুলা কি মুখস্থ করার প্রয়োজন আছে আমাদের? এটা আপনি গত ক্লাস আমাদের করেছিলেন। জি স্যার, কিন্তু এখানে তো মেমোরেন্ডামের সব সেকশনের নাম্বারগুলো ইম্পর্টেন্ট দেখতেছি, কথা তাই যেটা একটু আমি কনসার্ন বলি, ছিলাম। গত ক্লাসে কি বলেছিলাম, এটা আনসার দিয়েছিলাম কোনো? বলেছিলেন যে জেনে রাখা ভালো। হ্যাঁ, এখনো সেম আনসার। কারণ কিছু কিছু অল্প কিছু ক্ষেত্রে কোশ্চেনে সেকশনটা উল্লেখ করে দেয়, তো সেই কোশ্চেনটা যখন আপনি আনসার করতে গেলে তখন কি হবে, কঠিন হবে। সেকশনটা উল্লেখ করে দিয়ে বললো যে এটা ওই সেকশনে কি বলেছে, মানে আপনি ওই সেকশনে কি বলেছে এটাই তো আপনি জানেন না, আপনি তো মেইন ল দেখেন নাই স্যার। ওকে, তাহলে আমরা দেখলাম কি প্রাইভেট লিমিটেড থেকে পাবলিক লিমিটেডে, মিস্টার তানভীর আপনি আমার স্ক্রিনে কি করতেছেন? ওকে, প্রাইভেট লিমিটেড থেকে পাবলিক লিমিটেডে যেতে গেলে কি করতে হবে সেটা আমরা দেখলাম, রাইট? এবং জি স্যার। এটাতে তার মানে কি, আমরা যদি প্রাইভেট থেকে পাবলিক করতে যাই তাহলে আমাদেরকে কোম্পানি যারা বোর্ড অফ ডিরেক্টর আছে, আমরা কোম্পানি যারা শেয়ার হোল্ডার আছে, আমরা কি করব, আমরা একটা মিটিং করে সেখানে সিদ্ধান্ত নিব যে আমরা এই প্রাইভেট লিমিটেড কোম্পানিটাকে পাবলিক লিমিটেডে করতে চাই, রাইট? ইয়েস স্যার। তাহলে এরকম একটা রেজুলেশন করতে হবে, মিটিং মাইনস করতে হবে। সেই মিটিং মাইনস করার সময় সেটাতে আবার কি করতে হবে, যে এইভাবে আবার আমাদের যে ইয়েটা আছে কি বলে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন আছে, সেই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে এই চেঞ্জেস গুলো করা লাগবে। তাহলে ওই মাইনসের সেই সিদ্ধান্ত নিলাম এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী মাইনসের ওই পরিবর্তন গুলো করে দেন আপনি কোথায় সাবমিট করবেন, মেমোরেন্ডামে স্যার। রেজিস্টারের কোথায় কাছে। সাবমিট করবেন? রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে সাবমিট করবেন, রাইট? কিসের জন্য? যে আপনি আপনার এই মেমোরেন্ডামটা চেঞ্জ করছেন এবং আপনি এটা প্রাইভেট থেকে পাবলিকে যেতে চান, সেটার জন্য পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে এটা রেজিস্ট্রেশন করার জন্য আপনি অ্যাপ্লাই করবেন কনভার্সনের জন্য। কখন করবেন? এখন দেখেন, ফ্রম দ্য ডেট অফ সাচ অল্টারেশন সিজেস টু বি প্রাইভেট কোম্পানি, যেদিন আপনি আপনার আর্টিকেল অ্যাসোসিয়েশনে অল্টার করে ফেলছেন, প্রাইভেট লিমিটেডের বৈশিষ্ট্য চেঞ্জ করে ফেলছেন, তখন কি আর আপনি প্রাইভেট লিমিটেড আছেন না পাবলিক লিমিটেডের বৈশিষ্ট্য ধারণ করে ফেলছেন স্যার? পাবলিক। পাবলিক পাবলিক। লিমিটেড। এখন শুধু বাকি আছে কি, পারমিশন বাকি আছে। কিন্তু আপনার কোম্পানির দিক থেকে আপনারা এটা প্রাইভেট থেকে পাবলিকে নিজেরা কি করেছেন, পরিবর্তন করে নিয়েছেন। এখন শুধু গভর্নমেন্টের কাছ থেকে অ্যাপ্রুভাল লাগবে, তাই তো? জি স্যার। তো সেটার জন্য আপনারা within a period of 30 days after the said date file with the register either a prospectus, এখানে বলছে যে যেদিন আপনি অ্যাপ্লিকেশন করছেন রেজিস্ট্রেশনের জন্য পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে, সেই দিন থেকে কত দিনের মধ্যে, 30 দিনের মধ্যে আপনাকে প্রসপেক্টাস অথবা স্টেটমেন্ট ইন লিউ অফ প্রসপেক্টাস আপনাকে সাবমিট করতে হবে। তাহলে এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার কোশ্চেন আসতে পারে যে আপনার স্টেটমেন্ট অথবা প্রসপেক্টাস অফ প্রসপেক্টাস আপনাকে কখন সাবমিট করতে হবে, তখন সেটা হচ্ছে যে রেজিস্ট্রারের কাছে আপনি যে রিটার্ন ফাইল করলেন রেজিস্ট্রেশনের জন্য সেই ডেট থেকে কত দিনের মধ্যে, 30 দিনের মধ্যে। 30 দিনের মধ্যে। 30 দিনের মধ্যে। আবার এরকম আসতে পারে যে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে ফাইল করার 30 দিনের মধ্যে কোন ডকুমেন্টটা সাবমিট করা লাগে, অন্যভাবে প্রসপেক্টাস। ঘুরে কোশ্চেনটা করতে পারে, রাইট? ইয়েস স্যার। এখন একটা দিল প্রসপেক্টাস, আর এ তে দিল প্রসপেক্টাস, বি তে দিল স্টেটমেন্ট ইন লিউ প্রসপেক্টাস, সি তে দিল এ এন্ড বি, ডি তে দিল নান। তাহলে আনসার কোনটা হবে সঠিক, এন বি। এনবি। রাইট? তো ইয়েস স্যার। পড়াশোনা করার সময় এভাবে বুঝে পড়তে হবে, প্লাস যখন পরীক্ষা দিবেন তখন কোশ্চেনটা ভালোভাবে রিড করতে হবে, আসলে কোশ্চেনে কি বলছে। জাস্ট দেখেই মেমোরির প্রসপেক্টাস দেখছেন টিক মার্ক দিয়ে দিবেন, হবে স্যার? জি স্যার। না না স্যার। স্যার। তাহলে এই যে প্রসপেক্টাসের ব্যাপারে রিলেটেড অংশটুকু এটা কোথায় বলা আছে, সেকশন 231। 31। 231। 230 স্যার সেরকম একটা আপনাকে কোশ্চেন ছিল স্যার। তখন আপনাকে কি করতে হবে, ওইরকম সেকশন 231 এ চলে গিয়ে একবার দেখে নিতে হবে যেখানে কি বলা আছে। এই কাজটা আপনাকে ফার্স্ট টাইম করতে হবে। জি বলেন। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে স্যার আমরা না হয় স্যার চেঞ্জ করে স্যার প্রাইভেট থেকে পাবলিকে নিয়ে গেলাম, কিন্তু পারমিশন আসার আগ পর্যন্ত কি আমরা কাজ শুরু করতে পারবো পাবলিকের যে কোনো কাজ? না, আপনি তো পারবেন না, পাবলিকের কাছে অফার করার তো শুরু করতে পারবেন কখন, পারমিশন পাওয়ার পরে। জি স্যার। এই মানে দেখছেন, স্যার জমা দেওয়া পারমিশন আর আজ পর্যন্ত কোম্পানির সকল এই কাজ যে বন্ধ। দেখেন
আমরা যে কনভার্সন অফ প্রাইভেট লিমিটেড কোম্পানি বলছি পাবলিকে কনভার্ট করব, এটা আইনে কোথায় বলা আছে দেখছেন স্যার? জি স্যার 231। তাহলে আমাদেরকে একটু এই সেকশনটা ভালো করে পড়তে হবে, রাইট? Yes, sir. এই জন্য বারবারই বলছি যে আপনারা কি করবেন। আচ্ছা, এই যে এখানে বলছে যে আমাদেরকে কি করতে, প্রসপেক্টাস জমা দিতে হবে, রাইট? এই যে 30 দিনের মধ্যে বলা আছে না? ইয়েস স্যার। এই প্রসপেক্টাস জমা দিতে যদি আমি কি করি, ব্যর্থ হই, তাহলে সেক্ষেত্রে জরিমানা আছে। এভরি অফিসার অফ এ কোম্পানি who is in default shall be punishable with imprisonment for a term which may extend to 2 years, 2 বছর পর্যন্ত জেল হতে পারে, অথবা ফাইন নিতে পারে 5,000 টাকা পর্যন্ত, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। তাহলে যে আমি যে কনভার্সন করার জন্য অ্যাপ্লাই করলাম, পাবলিক লিমিটেডে যাব, এবং সেখানে যে আমাকে কমপ্লায়েন্সটা করতে হবে, প্রসপেক্টাস বা স্টেটমেন্ট ইন লিউ অফ প্রসপেক্টাস আমাকে সাবমিট করতে হবে, আমি যদি এটা না করে থাকি তাহলে আমাকে কি করতে হবে? তাহলে এটার জন্য দুইটা যিনি শাস্তি। লায়াবল রেসপন্সিবল, ওনার কি হবে? ওনার 2 বছর পর্যন্ত জেল হতে পারে, 5,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, অথবা 5,000 দুইটাই টাকা। হতে পারে। এইখানে যদি আমরা ম্যানুয়াল থেকে পড়ি আর সাথে যদি মূল আইনটার সাথে একটু মিলাই নেই, তাহলে পড়াশোনা কি আর কোনো গ্যাপ থাকবে স্যার? না স্যার। থাকবে না। ওকে, এখন তাহলে পাবলিক লিমিটেডের ক্ষেত্রেও তাই কি করতে হবে? পাবলিক লিমিটেডের যেসব বৈশিষ্ট্যগুলো আছে সেগুলা আর্টিকেল অ্যাসোসিয়েশন থেকে সেগুলা চেঞ্জ করতে হবে। আচ্ছা, তবে প্রাইভেট থেকে পাবলিকে যাওয়া সহজ, কিন্তু পাবলিক থেকে প্রাইভেটে আসা কি কঠিন। একটু কঠিন। কেন কঠিন? কঠিন হলো এই কারণে কঠিন, পাবলিকের ওইখানে সাধারণ মানুষের টাকা আছে, তাই না? জি স্যার। এরপর আপনার যারা ক্রেডিটরস আছে, আপনাকে যারা সাপ্লায়ার, আপনার কাছ থেকে যারা টাকা পায়, লোন দিয়েছে, তারা যদি আপনাকে এগ্রি না করে যে হ্যাঁ আপনি পাবলিক থেকে প্রাইভেটে যাবেন, তার পাওনা পরিশোধ না করে আপনি পাবলিক থেকে প্রাইভেটে যাচ্ছেন, এটা যদি সে এগ্রি না করে, তাহলে কিন্তু আপনি প্রাইভেটে যেতে পারবেন না পাবলিক থেকে। দেখেন এটার ক্ষেত্রে কি বলছে, চেঞ্জে যা করার দুইটার ক্ষেত্রে সেম, সেটা আমরা করলাম, কিন্তু পাবলিক থেকে প্রাইভেটে আসার ক্ষেত্রে যারা ক্রেডিটরস আছেন তাদের কাছ থেকে কি লাগবে? পারমিশন। পারমিশন। লিখিত কনসেন্ট, রিটেন কনসেন্ট। কি লাগবে? রিটেন কনসেন্ট। রিটেন কনসেন্ট লাগবে। এরপর হচ্ছে গিয়ে কি লাগবে, যেমন পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার মার্কেটে বেচা কেনা হয় না, স্টক এক্সচেঞ্জে, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জে স্যার। শেয়ার বিক্রি হয়, তাই তো? ইয়েস স্যার। তাহলে তার মানে ওই শেয়ারটা, আপনার কোম্পানির শেয়ারটা ঢাকা স্টক এক্সচেঞ্জে এনলিস্টেড আছে, কি আছে? স্ট্যাটাস। এনলিস্টেড আছে। তাহলে আপনি যখন পাবলিক থেকে প্রাইভেটে যাবেন তখন কি আর এনলিস্টমেন্টে থাকতে পারবেন? না স্যার। তাহলে ওই যে তখন কি করতে হবে, পাবলিক থেকে প্রাইভেটে যাওয়ার আগে আপনাকে ওই স্টক এক্সচেঞ্জ থেকে, এনলিস্ট থেকে ডিলিস্ট করতে হবে, নাম বাদ দিতে হবে এখান থেকে। স্টক এক্সচেঞ্জ থেকে নাম কি করতে হবে? বাদ দিতে বাদ হবে। দিতে হবে। তাহলে দেখেন, তাহলে পাবলিক থেকে প্রাইভেটে আসতে গেলে কি কি বাড়তি কাজ করতে হচ্ছে? স্যার শেয়ার হোল্ডার থেকে আমাদের পারমিশন নিতে হবে, তারপর স্যার, ডিলিস্টেড করতে হবে। ক্রেডিটরস থেকে স্যার পারমিশন নিতে হবে, এন্ড স্যার ডিলিস্ট করতে হবে স্যার কোম্পানি স্টক এক্সচেঞ্জ ওকে, থেকে। এবং ক্রেডিটর থেকে যে রিটেন কনসেন্ট নিবেন, কোর্ট কি করবে? আপনাকে বললো যে একটা পেপারে সার্কুলার দেওয়ার জন্য। কিসের জন্য? সার্কুলার। সার্কুলার দেওয়ার জন্য। কারণ নইলে আপনার ক্রেডিটর জানবে কিভাবে যে আপনি পাবলিক থেকে প্রাইভেট হতে যাচ্ছেন? কারণ তারা যদি বলে না আমি তো ইনফর্ম ছিলাম না, আমাকে জানাই নাই, তাহলে আপনি, আপনার তাহলে এই কনভার্সন প্রক্রিয়া আটকে যাবে না? এই জন্য আপনাকে পাবলিকলি কি করতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে এটা নোটিশ করে জানাইতে হবে যে আপনি এটা পাবলিক থেকে প্রাইভেটে যাচ্ছেন। যারা ক্রেডিটরস আছেন, সিকিউরিটি ক্রেডিটরস, তাদের কাছ থেকে, ক্রেডিটরস কিন্তু নানান ধরনের হয়, এখানে বলছে সিকিউরিটি ক্রেডিটরস, তার মানে কি, যাদের এগেইনস্ট আপনি কি দিয়েছেন, সিকিউরিটি দিয়েছেন, রাইট? ইয়েস যেমন স্যার। আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন, নেওয়ার সময় আপনি কি করেছেন, ওই কোলাটেরাল। জমিটা বন্ধক রেখেছেন,
তাহলে এটা সিকিউর লোন, রাইট? আপনার এফডিআরটা এটার এগেনস্টে লিয়েন রেখে দিয়েছেন, তার মানে কি আপনি লোন নেওয়ার সময় বা বেনিফিট নেওয়ার সময় কি করেছেন, আপনার ওই ক্রেডিটরসকে কোনো ধরনের সিকিউরিটি প্রোভাইড করেছেন। এরকম যারা সিকিউরড ক্রেডিটরস, তাহলে তাদের কাছ থেকে কি লাগবে? পারমিশন। রিটেন কনসেন্ট লাগবে। ওকে, জি স্যার। তাহলে প্রাইভেট থেকে পাবলিক, পাবলিক থেকে প্রাইভেটে যেতে গেলে কি করতে হবে আমরা কি বুঝতে পেরেছি স্যার? ইয়েস স্যার। ইয়েস স্যার। এবং এগুলো করার পরে আপনার কোর্ট থেকে পারমিশন লাগবে। কোথা থেকে পারমিশন লাগবে? কোর্ট থেকে। কোর্ট থেকে পারমিশন লাগবে। আর এখন যে অংশটুকু আমরা দেখবো এটা হলো একদম কোম্পানির ইনিশিয়াল ধাপ, যেটা আরো আগে থাকার কথা, কনভার্সনের আগে, রাইট? ইয়েস আমি তো কোম্পানি গঠন করব, এখানে বলছে যে কিভাবে একটা কোম্পানি ফরমেশন হয়, গঠিত হয়, রাইট? ইয়েস স্যার। এটা যদি আমরা ম্যানুয়ালের মতো করে না পড়ে আগে আমরা একটু নিজেরা আলোচনা করে বুঝি, দেন আমরা এখানে যাই, তাহলে বুঝতে সহজ হবে। এখন মনে করেন আপনারা হয়তো 3-4 জন বন্ধু মিলে চিন্তা করলেন যে একটা বিজনেস স্টার্ট করবেন, নতুন ধরনের আইডিয়া আসছে, তাহলে হয়তো দুজনের মাথায় আসছে আইডিয়াটা, দুজন মিলে অন্য আরো কয়েকজন বন্ধুর সাথে শেয়ার করলেন ব্যাপারটা। সবাই কি আপনার সাথে একমত হবে যে হ্যাঁ সে এই ব্যবসায় জড়িত হতে চায়? সবাই এগ্রি করবে? না স্যার। না স্যার। নাও করতে পারে। তাহলে হয়তো দেখা গেলো যে সব মিলে 6-7 জন এগ্রি করছে। তখন আপনি কি করবেন? যারা এগ্রি করছে তাহলে তাদের সাথে কয়েকবার মিটিং করবেন, বসে তাদের এগুলো ডিটেলস আলোচনা করবেন কিভাবে কি করবেন। তখন সেখান থেকে সিদ্ধান্ত নেবেন যে হ্যাঁ এটা কি বিজনেসটা পার্টনারশিপ ফার্ম হিসেবে করবেন, নাকি প্রাইভেট লিমিটেড হিসেবে করবেন, নাকি পাবলিক লিমিটেড করবেন। তাহলে এগুলো সিদ্ধান্ত নিতে হবে না স্যার? ইয়েস স্যার। তাহলে এখানে একটা মিটিং এর ব্যাপার আছে। এরপর এগুলো সিদ্ধান্ত নেওয়ার পরে দেন আপনার আইনগত ভিত্তিক গুলো যাচাই করার জন্য কি লাগবে? কনসালটেন্ট লাগবে না? লয়ার লাগবে না? জি স্যার। তখন আপনারা কি করবেন? লয়ার হায়ার করবেন, তার সাথে এগুলো নিয়ে ডিসকাস করবেন। সেও তখন আপনাকে বলবে যে কিভাবে আপনি এটা কোম্পানিটা ফর্ম করবেন। তাহলে এটা ফর্ম করার জন্য কি লাগবে? কোম্পানির নাম লাগবে নাকি? জি স্যার। কারা কারা শেয়ার হোল্ডার হতে চায় তাদের নাম, ঠিকানা, ডিটেলস এগুলো লাগবে। তারপর হচ্ছে কোম্পানির টাইপস, কোম্পানির টাইপসটা সেট করতে হবে। দেন হচ্ছে কোম্পানির অফিস অ্যাড্রেস কোথায় হবে, এর হচ্ছে কি কি ধরনের বিজনেস করবে। দেন এটা কোম্পানি একটা অবজেক্টিভস। মেমোরেন্ডাম তৈরি করতে হবে, তাই না? একটা ইয়েস স্যার। মেমোরেন্ডাম তৈরি করতে হবে। আর একটা হচ্ছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন তৈরি করতে হবে। তৈরি করার পর দেন আরজিসি তে কি করবে? রেজিস্টার করতে হবে। অ্যাপ্লাই করবে। তাহলে অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে নাম আপনি চয়েস করছেন, কিন্তু নাম এটাই কি ঠিক থাকবে এমন কোনো গঠন আছে? না স্যার। না নাই। স্যার। তাহলে আপনাকে আগে নেম ক্লিয়ারেন্স নিতে হবে, অ্যাপ্লাই করে যে এই নাম অ্যাভেলেবেল আছে কিনা, এই নামে কোম্পানি খুলতে পারবেন কিনা, সেটা আরজিসি থেকে আপনি ক্লিয়ারেন্স নিতে হবে। 3টা নাম প্রপোজ করবেন, সেখান থেকে তারা আপনাকে বলে দিবে যে কোন কোন নামটা ফ্রি আছে। ওকে, দেন আপনি ওই নাম দিয়ে কোম্পানির এই গঠনতন্ত্র মানে মেমোরেন্ডাম আর আর্টিকেল অ্যাসোসিয়েশন তৈরি করলেন, এবং যেই যেই ইনফরমেশন গুলো দিয়ে অ্যাপ্লাই করা দরকার সেগুলো আপনি করলেন, ফিটি যা দেওয়া দরকার দিলেন, দিয়ে আপনি অ্যাপ্লাই করলে তখন কোম্পানিটা গঠন হবে, রাইট? জি স্যার। এই যে কোম্পানিটা গঠন হওয়ার আগে তাহলে এখানে কিছু খরচ আছে না স্যার? ইয়েস স্যার। কি খরচ আছে বলেন তো? এই যে যতবার মিটিং করলাম, মিটিং এর খরচ আছে না স্যার? জি স্যার। লয়ার ফি। লয়ারের ফি থাকবে। রেজিস্টার করার সময় কি কোনো ফি দিতে হয়? বুঝি নাই। অ্যাপ্লাই করার সময় কি কোনো ফি দিতে হয় স্যার? হ্যাঁ, ফি দিতে হবে, এগুলো সব লাগবে, আরজিসি ফি লাগবে, এগুলো সব দিতে হবে। তাহলে এগুলো হচ্ছে আপনার ইনিশিয়াল খরচগুলা। তাহলে এই খরচগুলো কে দিবে? কোম্পানি তো এখনো গঠিত হয় নাই, তাই না? জি জি স্যার। স্যার, প্রমোটার দিবে স্যার। হ্যাঁ, প্রমোটার দিবে, উদ্যোক্তা দিবে, এই যে যারা মিলে কোম্পানিটা গঠন করার জন্য প্ল্যান করছে তারা করবে। এখন এই কোম্পানি ফরমেশনে ওরা 3টা স্টেপ ভাগ করছে, একটা হচ্ছে প্রমোশন। তাহলে আমরা এতক্ষণ যেটা আলাপ করলাম এটা হলো প্রমোশন পার্ট। কি পার্ট? প্রমোশন পার্ট। প্রমোশন পার্ট। যখন প্রমোশনের পার্টটা ক্লোজ হয়ে সুন্দর করে গুছিয়ে আসবে তখন আমরা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করব, তখন রেজিস্ট্রেশন পার্ট, রাইট? ইয়েস স্যার। এরপর রেজিস্ট্রেশন যখন হয়ে যাবে তখন কি করব? বসে থাকবো না ব্যবসা শুরু করব? ব্যবসা শুরু করব। তারপর ওটা হচ্ছে ব্যবসা শুরু করা। তাহলে 3টা ধাপ বুঝতে পেরেছি স্যার? স্যার স্লাইড Yes, দেখা sir. যাচ্ছে না স্যার, যেটা বলছি। স্লাইড দেখা যাচ্ছে না? সবার কি একই অবস্থা? জি স্যার। না স্যার। স্যার জি দেখা স্যার, যাচ্ছে। এখন দেখা যাচ্ছে স্যার স্যার। এবার দেখা যাচ্ছে এখন স্যার। দেখা যাচ্ছে স্যার, ওই সময় সাইটটা ফ্রিজ হয়ে গেছে। ওকে, ওটা ফ্রিজ হওয়াতে ভালো হয়েছে, নাহলে এরকম
স্ক্রিন সামনে থাকলে আমি কথা বলতাম একটা, আপনারা অন্যদিকে মনোযোগ রাখতেন, এটা দিয়ে কি ভালো হয়েছে নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা একটা কোম্পানি ফরমেশনে কয়টা স্টেপ জানলাম, কয়টা ধাপ? 3টা স্যার। একটা হলো প্রমোশন ধাপ, যেখানে উদ্যোক্তারা মিলে মিশে বসে আলোচনা করে বিজনেসটা স্টার্ট করার প্ল্যান গুলা গুছায় নিয়ে আসে, রাইট? জি স্যার। প্ল্যান হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস শুরু করে, রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ধাপ। তার হচ্ছে রেজিস্ট্রেশন শেষ, এখন কি শুরু করবে? কমেন্সমেন্ট। ব্যবসা শুরু করবে, ব্যবসা পরিচালনা শুরু করবে, তাই না? বিজনেস অপারেশন শুরু করবে। আচ্ছা, এখন বলেন তো এই 3টা ধাপের মধ্যে প্রথম 2টা ধাপ শেষ হওয়ার পরে কোন কোন ধরনের কোম্পানি রেজিস্ট্রেশন হয়ে গেলেই বিজনেস শুরু করে দিতে পারে? প্রাইভেট প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর যদি পাবলিক লিমিটেড হয় তাহলে তাকে কি করতে হবে? স্যার তাকে সার্টিফিকেট নিতে হবে। সার্টিফিকেটের জন্য। কমেন্সমেন্ট সার্টিফিকেট নিতে হবে, রাইট? জি স্যার। Yes, sir. যে 1 or 2 7 এগুলো কি আমাদের আর পড়া লাগবে স্যার? না স্যার। না স্যার। আচ্ছা, এই যে ফরমেশনের জন্য যত খরচ টরচ এগুলো কি আর মুখস্থ করা লাগবে, পড়া লাগবে? স্যার লাগবে না, গেল। এখন কথা হইলো খরচ তো করলো, মনে করেন এই রেজিস্ট্রেশন সহ প্রমোশন সহ যে খরচগুলো হইলো, হ্যাঁ, ফরমেশন এক্সপেন্স, এই খরচগুলো তো কোম্পানি করে নাই, করছে কে? প্রমোটার। প্রমোটাররা করছে। তাহলে প্রমোটার এই টাকা ফেরত পাবে কিভাবে? একটা নির্দিষ্ট পরিমাণ শেয়ারের মালিক হয়ে শেয়ার নিতে পারে স্যার নির্দিষ্ট। শেয়ার নিতে পারে, অথবা এই যারা প্রমোটার তারাই তো কোম্পানির মালিক, রাইট? Yes, sir. কোম্পানি ফর্ম হওয়ার পর তারাই তো ডিরেক্টর, তাহলে তারা একটা বোর্ড মিটিং এ সিদ্ধান্ত নিয়ে নিবে যে হ্যাঁ আমাদের এই খরচ হচ্ছে, এই খরচ এইগুলা পে করতে হবে, তারা এটা তখন সিদ্ধান্ত নিতে পারবে নাকি? জি স্যার। কিন্তু এই এরকম বোর্ড মিটিং এ সিদ্ধান্ত নেবে, কিন্তু অটোমেটিক এমন হবে না যে প্রমোটাররা অটোমেটিক্যালি কোম্পানির কাছ থেকে টাকাটা দাবি করতে পারে, এরকম পারবে না। ওই যেহেতু তারা বোর্ডে থাকবে, তারাই এটা কি করবে, বোর্ডের সিদ্ধান্ত নিয়ে তারা এই খরচটা অ্যালাউ করতে পারবে, কি বুঝতে পারছি? অথবা Yes, sir. এই খরচের এগেইনস্টে তারা কি করতে পারবে, শেয়ার শেয়ার নিতে 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 পারবে, পারে। শেয়ার নিতে পারবে। এখন বলেন তো কোম্পানি গঠন করার আগে, মনে করেন কোম্পানি রেজিস্ট্রেশন পাইলো জানুয়ারি 1 2025 সালে, কত তারিখে পাইলো? জানুয়ারি 1, 2025। 25। এখন কোম্পানির যারা প্রমোটার তারা চিন্তা করলো বিজনেসটা রেজিস্ট্রেশনটা পাইলে যাতে বিজনেসটা তাড়াতাড়ি শুরু করতে পারি, তারা আগে থেকে কি করলো, ওই বিভিন্ন সাপ্লায়ার কাস্টমারের সাথে কন্ট্রাক্ট করে বসে রইলো। কি করে বসলো? কন্টাক্ট করে বসলো। সাপ্লাইয়ের জন্য কন্ট্রাক্ট, সেলস এর জন্য কন্ট্রাক্ট করে বসে রইলো। এখন কোম্পানি গঠন হলো জানুয়ারি 1 তারিখ 2025-এর, তার আগে কি কোম্পানি কোনো অস্তিত্ব ছিল স্যার? না স্যার। নো স্যার। তাহলে তার আগের কোনো কন্ট্রাক্ট কি কোম্পানির জন্য অটোমেটিক্যালি বাইন্ডিং হবে? না স্যার। হবে না। তখন কি করতে হবে? তখন বোর্ড অফ ডিরেক্টরসরা কোম্পানি গঠন হওয়ার পরে ওই যে এগ্রিমেন্ট গুলো ছিল সেগুলা রিপ্লেস করে নতুন করে কোম্পানির সাথে এগ্রিমেন্ট করতে হবে। কারণ কোম্পানি গঠন করার আগের কোনো কন্ট্রাক্ট কি হবে না, ভ্যালিড হবে না। হবে না। কারণ তখন তো কোম্পানির অস্তিত্ব ছিল না, কোম্পানি অস্তিত্ব না থাকলে এগ্রিমেন্ট তো কোম্পানির সাথে হয় নাই, হয়েছে স্যার? না স্যার। হয়তো প্রমোটাররা করছেন, কিন্তু প্রমোটাররা আর কোম্পানিতে এক না, আমরা তো জানি কি শেয়ার হোল্ডার আর কোম্পানি ভিন্ন না স্যার? ইয়েস স্যার। তাহলে সেই ক্ষেত্রে ওই এগ্রিমেন্ট তো হয়েছে প্রমোটারদের সাথে, সেটা কি আর কোম্পানির সাথে হয়েছে স্যার? না স্যার, ওইটা কোম্পানির না সাথে হয় স্যার। জন্য পরীক্ষা, এই যেটা পরীক্ষা আসে দেখেন, এই কোম্পানি ক্যান নট বি বাউন্ড বাই এ কন্ট্রাক্ট হুইচ ওয়াজ মেড অন ইটস বিহাফ। কোম্পানির পক্ষ হয়ে কেউ করেছে, কেউ মানে কি প্রমোটাররা করেছে, তাই না? বাই সেটা কি কোম্পানিকে বাইন্ডিং এ আনতে পারবে? পারবে না। তাহলে কি করতে হবে? তাহলে সেই ক্ষেত্রে কোম্পানি গঠন হওয়ার পরে ফ্রেশ কন্ট্রাক্ট করতে হবে, তাই? কি করতে হবে? নতুন করে কন্ট্রাক্ট ফ্রেশ কন্ট্রাক্ট করতে হবে। করতে হবে। এগুলো আপনাদের পরীক্ষা আসে যে কোম্পানি গঠন করার আগে প্রমোটার কোম্পানির পক্ষ হয়ে এত তারিখে এগুলো এগ্রিমেন্ট করছিলেন, এখন এগুলো, তখন আপনার কি হবে, ওই এগ্রিমেন্টের ভ্যালিডিটি নাই, রাইট? ইয়েস স্যার। এখন মনে করেন জন্মগ্রহণ করার স্যার, আগে কি বার্থ সার্টিফিকেট হবে? প্রমোটারদের কি কোম্পানির উদ্যোক্তা বলা যেতে পারে?
তো একই তো ভাই, প্রমোটার ভার্ব বাংলা কি স্যার? উদ্যোক্তা। তাহলে কি জিজ্ঞেস করলেন? স্যার সরি প্রবর্তক। প্রবর্তক। ওই একই, বাংলা আরবি উর্দু ফার্সি যা বলেন সবই এক। হুম। এরপর হলো সার্টিফিকেট ইনকর্পোরেশন। এটা তো অলরেডি আমরা গতকালকে কি করেছিলাম, গত ক্লাসে ফিজিক্যালি দেখেছি না আমাদের, যে জি স্যার। সার্টিফিকেট ইনকর্পোরেশনটা দেখতে কেমন। জি স্যার। সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন আপনি পাওয়ার মানে হচ্ছে আপনার কোম্পানির রেজিস্ট্রেশন নেওয়ার যত ফর্মালিটি ছিল সেগুলো আপনি কমপ্লাই করেছেন, রাইট? ইয়েস স্যার। আমাকে একটা মিনিট একটু সময় দিন। আমি শব্দ শুনতে পাচ্ছি না, আপনারা কি শব্দ শুনতে পাচ্ছেন কেউ? কি একটু জানাবেন? শুনতে পাচ্ছি না। আর শুনতে পাচ্ছি স্যার না। একটু জি কথা ওয়েট স্যার। করতে বলছে। সবাই একটু মানে স্যার একটু ব্যস্ত আছে তো। আচ্ছা। স্যার 2 মিনিট ওয়েট করতে বলছে সবাইকে।
স্যার আপনার মাইক মিউট করা স্যার। স্যার নাই ভাইয়া। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার এখন জি স্যার। জি স্যার। তো সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনে কি কি থাকে সেটা আমরা দেখেছি। এখানে পরীক্ষা আসার মতো জিনিস দেখেন কি আছে। এই সার্টিফিকেট ইস্যুড বাই দ্য রেজিস্ট্রার। রেজিস্ট্রার কখন আপনাকে সার্টিফিকেট ইস্যু করবে? আপনি যে অ্যাপ্লিকেশন করছেন, অ্যাপ্লিকেশনে যদি ফর্মালিটি সব ঠিক না থাকে তাহলে কি সার্টিফিকেট ইস্যু করবে স্যার? না স্যার। নো স্যার। না স্যার। তাহলে আপনার হাতে একটা ইনকর্পোরেশন সার্টিফিকেট পাওয়ার মানে হচ্ছে রেজিস্ট্রেশন রিলেটেড যত ধরনের ফর্মালিটিস আপনি সব কমপ্লিট করেছেন, তাই তো? স্যার এই যে এইটাই পরীক্ষা আসবে কনক্লুসিভ এভিডেন্স। তাকে পরীক্ষা আসতে পারে যে রেজিস্ট্রেশন যে সম্পূর্ণরূপে কমপ্লিট হয়েছে, এটার কনক্লুসিভ এভিডেন্স কি? আপনার আনসার কি হবে? সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। রেজিস্টার যখন সার্টিফিকেট। আবার উল্টা ভাবেও আসতে পারে সার্টিফিকেট ইনকর্পোরেশন পাওয়ার মানে এটা দিয়ে কি বোঝায়, লিখবে যে কনক্লুসিভ এভিডেন্স অফ রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিশন, এরকম থাকবে। ট্রু ফলস, আপনার আনসার কি হবে? ট্রু। 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 আচ্ছা, এখন কথা হলো, প্রথমে তো ইন জেনারেল বলে দিল যে আপনি ইনকর্পোরেশন সার্টিফিকেট আপনার হাতে পাওয়ার মানে হচ্ছে আপনার কি রেজিস্ট্রেশন প্রসেস ডান, এটা হলো বুঝায়, রাইট তো? ইয়েস স্যার। তারপরে বলছে যে যদি এমন হয় যে এই যে আপনি কমপ্লাই করছেন, বলছেন সবকিছু রেজিস্ট্রেশন আপনাকে হয়তো ইনকম সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, কিন্তু পরবর্তীতে হয়তো দেখা গেল যে আপনার রেজিস্ট্রেশন প্রসেসে কোথাও কোনো জায়গায় কি ছিল, ইনফরমেশনের ভুল গ্যাপ ছিল। ছিল, ভুল ছিল বা গ্যাপ ছিল। তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে, আপনাকে সে চিঠি দিয়ে বলতে পারে যে হ্যাঁ তোমার ওই রেজিস্ট্রেশনের এই জায়গাটায় ইনফরমেশন গ্যাপ ছিল বা এই ডকুমেন্ট গ্যাপ ছিল, এটা প্রোভাইড করো। আপনার কাছে ডকুমেন্ট চাইতে পারবে। কি চাইতে পারবে? ডকুমেন্ট চাইতে পারবে। কিন্তু সে এটা বলতে পারবে না যে তোমার রেজিস্ট্রেশনটা কি হয় নাই, কমপ্লিট হয় না, এটা বলতে পারবে না। তাহলে কি সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন দিয়ে দেওয়ার পরে সে আপনার রেজিস্ট্রেশনটা ওকে নাই এটা বলতে পারবে না, কিন্তু ওইখানে কোনো ইনফরমেশন গ্যাপ থাকলে আপনার কাছে চাইতে পারবে। বুঝতে পারছি কিনা ব্যাপারটা? জি স্যার। তাহলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার পরে আপনাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না যে তোমার রেজিস্ট্রেশনটা ইরেগুলার হয়েছে, ভুল থাকলেও সেটা বলতে পারবে না। কি করতে পারবে? সে ওই ভুল যেটা হয়েছে সেটা সংশোধনের জন্য আপনাকে বলতে পারবে, সেটা ডকুমেন্ট চাইতে পারবে। ব্যাপারটা কি ক্লিয়ার স্যার? ইয়েস স্যার। আচ্ছা, জি সাকিবুল কিছু বলবেন, বলেন। স্যার ওই ডকুমেন্ট যেগুলো চাবে ওগুলো কি দিতে বাধ্য থাকবো, বা না দিলে কি ওটা কি পানিশেবল হবে? স্বাভাবিক রে ভাই, আপনি এখানে পাওয়ার কার বেশি, আপনার না তার? তারই বেশি। তাহলে তার। এই কথা বলে লাভ আছে স্যার? Once the certificate issued, the incorporation cannot be challenged even though there were irregularities prior to registration. এখন আপনাকে যদি পরীক্ষায় বলে যে রেজিস্ট্রেশনে ইনকর্পোরেশন সার্টিফিকেট ইস্যু করার রেজিস্ট্রেশনের মধ্যে কি কিছু ইরেগুলারিটিস ছিল, এখন স্ট্যাটাসটা কি হবে? ওই কোম্পানির রেজিস্ট্রেশনটা কি ইনভ্যালিড? এরকম যদি কোশ্চেন আসে, আপনার আনসার কি হবে? ইয়েস অর নো? নো স্যার। নো নো। স্যার। ভ্যালিড, রাইট? ইয়েস স্যার। ইয়েস কিন্তু স্যার। সেটার জন্য সে কি করতে পারবে? যদি কোনো ধরনের গ্যাপ থাকে সেই ডকুমেন্ট আপনার কাছে চাইতে পারবে, কিন্তু রেজিস্ট্রেশনটাকে চ্যালেঞ্জ করা যাবে না স্যার। যাবে না। যাবে না। এখন হচ্ছে মেমোরেন্ডাম। কি বলেছে? মেমোরেন্ডাম। মেমোরেন্ডাম কি জিনিস? মেমোরেন্ডাম হচ্ছে একটা কোম্পানির ফান্ডামেন্টাল কনস্টিটিউশন, মূল গঠনতন্ত্র, যেটার উপর বেস করে কোম্পানি পরিচালিত হয়। কিন্তু আর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন কি? সেটা হচ্ছে কোম্পানির ইন্টারনাল ম্যানেজমেন্ট কিভাবে হবে সেটা সেখানে উল্লেখ থাকে, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, এখন যদি আপনার কাছে পরীক্ষায় কোনো কোশ্চেন আসে যে কোম্পানিজ অ্যাক্ট, তার এক নাম্বার হলো কোম্পানি অ্যাক্ট, নাম্বার 2 হলো মেমোরেন্ডাম, নাম্বার 3 হলো আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, এটার মধ্যে সবচেয়ে হায়ার পজিশনে কে? কোনটার অথরিটি বেশি? কোম্পানি অ্যাক্ট। মেমোরেন্ডাম। 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 এক নাম্বার হচ্ছে কোম্পানি অ্যাক্ট, সেকেন্ড হচ্ছে কি মেমোরেন্ডাম, থার্ড থার্ড হচ্ছে আর্টিকেল অফ মেমোরেন্ডাম। অ্যাসোসিয়েশন। আর্টিকেল। এখন আর্টিকেল মনে অফ করেন এমন যদি অ্যাসোসিয়েশন। হয় মেমোরেন্ডাম ঠিক আছে, আপনি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে এমন কোনো কিছু লিখে রাখছেন যেটা মেমোরেন্ডামের সাথে সাংঘর্ষিক, মেমোরেন্ডামে যা বলা আছে তার থেকে ভিন্ন রকম। এরকম হয় না? যদি যদি মনে করেন যে মেমোরেন্ডামে যেসব আপনি বিজনেস পরিচালনা করতে পারবেন লেখা আছে, আপনি আর্টিকেল অ্যাসোসিয়েশনে গিয়ে তার চেয়ে বাড়তি দুই একটা বিজনেস অপারেশনের নাম লিখে দিলেন,
তাহলে কোনটা ঠিক থাকবে? মেমোরান্ডাম ঠিক থাকবে না আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন ঠিক থাকবে? মেমোরেন্ডাম মেমোরেন্ডাম ঠিক থাকবে। মেমোরান্ডাম। আর যদি এমন হচ্ছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে ভুল আছে, মেমোরান্ডাম ঠিক আছে, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, সরি উল্টাটা, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে ঠিক আছে, মেমোরান্ডামে ভুল আছে, তাহলে কি হবে? এই কারেকশন করতে ভুলটা হবে। নিয়ে চলতে হবে। মেমোরেন্ডামই মেমোরান্ডাম ফলো করতে কারেকশন হবে। করতে হবে। তাহলে মেমোরান্ডাম যদি ভুলও থাকে তাহলে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে মেমোরান্ডাম অনুযায়ী চলতে হবে, অথবা মেমোরান্ডামকে কারেকশন করতে হবে। মেমোরান্ডাম কারেকশন করা সহজ না কঠিন? কঠিন স্যার। কঠিন। 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 তাহলে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা কঠিন। চেঞ্জ করার সময় কোম্পানি ম্যানেজমেন্ট এটা নিজেরা সিদ্ধান্ত নিয়ে করতে পারে, কিন্তু মেমোরান্ডাম চেঞ্জ করতে গেলে কি করতে হবে? আবার অ্যাপ্রুভাল নিতে হবে আরজিসি থেকে, তাই না? জি স্যার। এটা একটু জটিল। আর মেমোরান্ডামে কি কি থাকে এখানে তো ম্যানুয়ালি সামান্য কিছু দিচ্ছে। আমরা গত ক্লাসে দেখছিলাম না যে মেমোরান্ডামে কি জি কি স্যার, থাকে? 5টা ধাপ থাকে, 5টা জিনিস। 5টা ক্লজ থাকে। তাহলে আমরা যে ওইটা দেখলাম ওইটার কারণে কি আমাদের এই মেমোরান্ডামের এই অংশটুকু পড়াশোনা শেষ হয়ে গেছে না স্যার আগে? জি স্যার। আচ্ছা, পরীক্ষা যদি আসে যে কোম্পানির ফান্ডামেন্টাল কনস্টিটিউশন বলতে কি বোঝায়, মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, আপনি কোনটা লিখবেন? মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। তাহলে আপনার পড়ার মধ্যেই আনসার আছে, সব কোশ্চেন পরীক্ষা আসার মতো জি স্যার। আছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে বলেছে কি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, গত ক্লাসে কি আমরা এটা দেখেছিলাম? জি স্যার। দেখেছিলাম। জি স্যার। দেখছি। দেখছি, কোনো অসুবিধা নাই। এখন আমাদেরকে আরো অ্যাডভান্স দেখতে হবে। আরো কি করতে হবে? অ্যাডভান্স। অ্যাডভান্স দেখতে হবে। এই পাশে একটা সেকশন লেখা আছে না স্যার? জি স্যার, সেকশন 5 to 16। 16, এইখানে আমাকে একটু কারেকশন করতে হবে কোথাও একটা জায়গা। হ্যাঁ, আমরা তাহলে এটা 5 to 16 মানে কি? এটা হলো মুনা কোম্পানিজ অ্যাক্টের সেকশন 5 থেকে কত দেখতে হবে? 16। 16। 16। এটা কিভাবে আসবে? কন্ট্রোল সেকশন 5 থেকে 16 দেখা যাচ্ছে স্যার। 5 কি আছে? মডেল অফ Mode ফর্মিং of ইনকর্পোরেটেড। Mode of forming incorporated company. এই যে উপরেরটা যেটা হলুদ কালার করে এটাকে পড়েন। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। এটা কত থেকে শুরু? 5 থেকে শুরু, 5 থেকে শুরু, 6 এভাবে কত পর্যন্ত যাবে? 16। 16 পর্যন্ত স্যার। জি স্যার। তারপর দেখেন, তারপরে কি আছে? আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। এই যে মূল আইনটা আপনি দেখলেন, তাহলে এটা আপনার চোখে ভাসবে না পরীক্ষা হলে স্যার? জি স্যার। এই যে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন কত থেকে শুরু? 17। 17 থেকে। 17 থেকে কত? 21। 17 থেকে 17 থেকে 21। 21। তাহলে এখন কি আর্টিকেল অফ মেমোরান্ডাম হচ্ছে 5 থেকে 16। 16, আর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন 17 থেকে 21। 17 থেকে 21। এখন আমরা এক নজর দেখে নিব যে এখানে তারা কি কি জিনিসের কথা বলছে। মোড অফ ফর্মিং ইনকর্পোরেটেড কোম্পানি, একটা ইনকর্পোরেটেড কোম্পানি কিভাবে গঠিত হবে সেগুলো এখানে বলছে। লাইভ অফ ইটস মেম্বার এগুলো উল্লেখ থাকা লাগবে, শেয়ার উল্লেখ থাকা লাগবে, গ্যারান্টি লিমিটেড বাই গ্যারান্টি, লিমিটেড বাই শেয়ার। এ বি, এ হচ্ছে কি লিমিটেড বাই শেয়ার, আর বি হচ্ছে কি লিমিটেড বাই গ্যারান্টি। গ্যারান্টি, আর এটা কি আনলিমিটেড আনলিমিটেড। কোম্পানি। এটা হলো 5 নাম্বার সেকশন চলে গেল, মুখস্থ করা লাগবে নাকি স্যার? না স্যার। তারপরে মেমোরান্ডাম অফ কোম্পানি লিমিটেড বাই শেয়ার, তাহলে লিমিটেড বাই শেয়ারের কোম্পানি মেমোরান্ডাম দেখাইছিলাম না, 5টা ক্লজ জি স্যার। আছে স্যার এখানে। জি স্যার। এই যে নেম ক্লজ, অ্যাড্রেস ক্লজ, অবজেক্ট ক্লজ, লায়াবিলিটি ক্লজ, শেয়ার ক্যাপিটাল আছে না স্যার? জি স্যার। জি স্যার। তারপরে মিনিমাম কতজন শেয়ার হোল্ডার হইতে হবে? At least one যারা share. সাবস্ক্রাইবার হবে, যারা Number of কোম্পানির shares. শেয়ার হোল্ডার হবে, সাবস্ক্রাইবার হবে, তাদের কমপক্ষে কয়টা শেয়ার না লাগবে? একটা। শিওর। সাবস্ক্রাইবার রাইট অপোজিট হিজ নেম, নামের পাশে কি করবে সে? নাম্বার অফ শেয়ার। এটা আমরা নাম্বার অফ দেখাইছিলাম, শেয়ারস। এটা কোথায় দেখাইছিলাম আমরা মেমোরান্ডামে, মনে আছে? যে কজন মেম্বার ছিল তাদের নাম লিখে পাশে কি নাম্বার অফ শেয়ার পজিশন লেখা ছিল, মনে আছে? এই যে দেখা যাচ্ছে। ইয়েস স্যার। এগুলো কি মুখস্থ করার বিষয়? এই যে নাম, নামের পাশে নাম্বার অফ শেয়ার, সিগনেচার থাকবে, মুখস্থ করা লাগবে স্যার। না স্যার। এই যে লিমিটেড বাই গ্যারান্টি, আমরা কি এটার মেমোরান্ডাম দেখেছিলাম? ইয়েস স্যার।
ওকে, আনলিমিটেড দেখাইতে পারি নাই, যেহেতু বাংলাদেশে এরকম আনলিমিটেড কোনো কি নাই, কোম্পানি নাই স্যার। কোম্পানি নাই। আনলিমিটেড কি কি থাকে, শুধুমাত্র এই তিনটা ঠিক থাকবে। আর বাকি সমস্যা চেঞ্জ কোথায়, লাইবিলিটি, যেহেতু লাইবিলিটি নাই তাহলে শেয়ার ক্যাপিটালের প্রশ্ন আসে না, রাইট? জি স্যার। এর বলছে প্রিন্টিং এর সিগনেচার মেমোরেন্ডাম, মেমোরেন্ডামে উইটনেস দুইজন সিগনেচার, আমরা উইটনেস দুইজন দেখাইছিলাম না স্যার মেমোরেন্ডাম, মনে আছে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। তারপর রেজিস্ট্রেশন অন অল্টারেশন অফ মেমোরেন্ডাম, মেমোরেন্ডামে যদি কোনো পরিবর্তন করেন তাহলে আবার কি করতে হবে, এটা আরজিসিতে সাবমিট করে রেজিস্ট্রেশন করতে হবে, রাইট? তারপর কোম্পানির জি নাম যদি স্যার। চেঞ্জ হয় তাহলে আরজিসিতে অ্যাপ্লাই করে আপনাকে করতে হবে, এবং কত দিনের মধ্যে করতে হবে এগুলো সব এখানে বলা আছে। এই জন্য এই জিনিসগুলো একটু আপনারা রিডিং করুন, আমি আপনাদেরকে এই সফট কপিটা দিয়ে দিব। এখন দেখেন বলছে যে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের যে কন্টেন্টস, আমরা তো পূর্ণাঙ্গ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন দেখেছি না স্যার আমাদের? জি দেখেন স্যার। এখানে কি আছে, শেয়ার ক্যাপিটাল আছে, লিয়েন আছে, কল আছে, এরকম দেখেন এগুলো সব আমাদের মেমোরেন্ডাম আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের মধ্যে আছে না? এই দেখেন স্যার। শেয়ার ক্যাপিটাল আছে, জি স্যার। তারপর শেয়ার সার্টিফিকেট লিয়েন আছে না স্যার? জি স্যার। জি স্যার। এই সবগুলো জাস্ট এখানে এক নজরে এগুলো নামগুলো একটু পড়ে যাওয়া, এগুলো মুখস্থের কোনো বিষয় না। না। এই যে দেখেন জেনারেল মিটিং কিভাবে হবে, ফোরাম, জাস্ট এই শব্দগুলা জানলে হবে, ঠিক আছে? এগুলা এক নজর দেখবে। এখন আমাদের যেটা দেখতে হবে, এই যে আমরা দেখতেছি যে কি সুন্দর তৈরি করা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন আর মেমোরেন্ডাম তৈরি করা আছে, তাই না? জি স্যার। এই জিনিসটা কোত্থেকে তৈরি করছে এইটা হলে আপনার জানা লাগবে, এই জিনিসটা কোত্থেকে তৈরি করছে, কাকে ফলো করে করছে। এটা আইনকে ফলো করে, আইন কি? কোম্পানিজ অ্যাক্ট, রাইট? এই কোম্পানিজ অ্যাক্টের এইখানে দেখেন আপনাদের ম্যানুয়ালের মধ্যে আমি একটু লিখে দিয়েছি, রেফারেন্সটা খেয়াল করলে দেখবেন কি দেওয়া আছে, শিডিউল কত লেখা আছে? শিডিউল 1। শিডিউল 1। তাহলে এই শিডিউল 1 এর মধ্যে এই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন কি কি থাকতে হবে, কি ফরম্যাট, এটা কোথায় দেওয়া আছে? শিডিউল 1 এ। শিডিউল 1 এ। তাহলে আমাদের শিডিউল 1 দেখতে হবে, দেখছি কেউ? কি লেখা আছে না। সামনে, কি আছে? কোম্পানি আইন তফসিল 1, তফসিল তফসিল 1, 1 মানে কি? শিডিউল 1। শিডিউল শিডিউল 1। 1, রাইট? শিডিউল 1। হুম। শিডিউল 1 এর মধ্যে নিচের দিকে গেলে আমরা পেয়ে যাব, এখানে বলা থাকবে, এই যে দেখছেন কার্যাদি, মানে এটা হলো বিজনেসটা কি করবে, তারপর শেয়ার আছে। জি স্যার। এখান থেকে হলো এই দেখেন শেয়ার বাবদ অর্থ তলব, মানে ওই কল, শেয়ার কল করা, ঠিক আছে? এরপরে কি শেয়ার ট্রান্সফার, ট্রান্সফারের জন্য ফরম্যাট দেওয়া আছে, কিভাবে ট্রান্সফার করবে সে ফরম্যাট দেওয়া আছে। তাহলে আমরা যে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন দেখলাম এটা কোত্থেকে করা, এই কোম্পানি দেখেন শেয়ার শেয়ার কোম্পানি বাজেয়াপ্ত হবে, ফরবিডেড হবে, এরপরে মিটিং টিটিং সব এখানে বলা আছে। তাহলে এই শেয়ার স্টকে, স্টক থেকে শেয়ার থেকে স্টকে ট্রান্সফার করা, শেয়ার ওয়ারেন্ট, তারপরে দেখেন কি আছে, ক্যাপিটালের অল্টারেশন অফ ক্যাপিটাল, কিভাবে ক্যাপিটাল চেঞ্জ করবেন, যেগুলো আমরা আমরা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন দেখেছি, সেগুলো সব এই ফার্স্ট শিডিউল থেকে নেওয়া। কোত্থেকে নেওয়া? শিডিউল এই 1। দেখেন ওখানে ওখানে আমাদের কি জেনারেল মিটিং ছিল না স্যার, সাধারণ সভা? জি স্যার। এই সবগুলো আপনারা এই ফার্স্ট শিডিউলটা একবার একটু রিডিং করে যাবেন, জাস্ট হেডিংটা এক নজর যেতে কোথায় কি থাকে এটা বোঝার জন্য। তাহলে আমরা যে আর্টিকেল অ্যাসোসিয়েশন দেখলাম এটা কোত্থেকে তৈরি করা হয় স্যার, কোনটাকে ফলো করে? শিডিউল 1। কোম্পানি একটা শিডিউল 1। কোম্পানি একটা শিডিউল 1 কে ফলো করে। কোম্পানি এক, তাহলে সোর্স ডকুমেন্ট ধরে পড়া লাগবে, তাই তো? স্যার। ওকে, এই দেখেন এখানে যেসব কথা বলছে সবগুলা আমি যে আপনাদেরকে এই যেগুলা সবগুলো এখানে দেওয়া আছে, এগুলো আবার আপনার কোথায় আছে? শিডিউল 1 এ দেওয়া আছে ডিটেলস, এবং আমি যে আপনাদেরকে শেয়ার করছি আর্টিকেল অ্যাসোসিয়েশন গুলো, সেখানে দেখবেন যে এগুলো প্রত্যেকটা ফলো করে এখানে দেওয়া আছে। এই যে অল্টারেশন অফ ক্যাপিটাল আছে না স্যার, জি স্যার। তারপর শেয়ার ওয়ারেন্ট, কনভার্সন অফ স্টক, এই সব এখানে দেখেন। শুধু আপনারা এই যে হেডিং গুলো একটু পড়ে যাবেন।
এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি যে মেমোরেন্ডাম আর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের মধ্যে তফাৎটা কি, কেউ কি বলতে পারবেন? স্যার মেমোরেন্ডাম হচ্ছে এক্সটার্নাল আর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন হচ্ছে ইন্টারনাল। মেমোরেন্ডাম হচ্ছে একটা কোম্পানির ফাউন্ডেশন, কি ফাউন্ডেশন। কোম্পানি ফাউন্ডেশন, কোম্পানি গঠন হলো। আর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন হলো এই বিল্ডিং এর ভিতরে কে কিভাবে পরিচালনা করবেন, কিভাবে চলবে, স্ট্রাকচার এগুলো হচ্ছে, গাইডলাইন। তাই না? তাহলে যদি আমরা দেখি যে ইন্টেরিয়র হচ্ছে কি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, আর ফিজিক্যাল যে স্ট্রাকচার এটা কার? ফান্ডামেন্টালটা মেমোরেন্ডাম। মেমোরেন্ডাম। এখন আপনাকে বলেছিলাম না যে মেমোরেন্ডাম আর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের মধ্যে যদি ইয়ে লাগে, দ্বন্দ্ব লাগে, তাহলে কে জিতবে? মেমোরেন্ডাম। মেমোরেন্ডাম জিতবে। দেখেন আর্টিকেল কন্ট্রারি টু দ্য মেমোরেন্ডাম, তাহলে মেমোরেন্ডাম থেকে যদি আর্টিকেল কন্ট্রাডিক্টরি হয় তাহলে এটা কি হবে? ইনভ্যালিড হবে। তাহলে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন চেঞ্জ করতে হবে, তাই না? জি স্যার। আর্টিকেলস ক্যান বি অল্টার্ড ইজিলি, আর্টিকেলস যে সহজেই পরিবর্তন করা যায়, কিন্তু মেমোরেন্ডাম পরিবর্তন করতে একটু কি লাগে? সে একটু কঠিন, অনেক নিয়ম একটু কানুন করতে জটিলতা হয়। আছে। রেজিস্ট্রারের কাছ থেকে করতে হয়। রাইট। Adaptation of Certain certain clauses of format. memorandum cannot be altered without sanction of the government. আপনার এই যে মেমোরেন্ডামের কিছু ক্লজ আপনি চাইলেই পরিবর্তন করতে পারি না, পারবেন না, সেক্ষেত্রে গভর্নমেন্ট বা কোর্টের কাছ থেকে কি করা লাগবে? পারমিশন নিতে হবে। পারমিশন নিতে হবে। পরীক্ষায় আসবে যে কোন কোন মেমোরেন্ডামে কয়টা ক্লজ আমরা শিখেছিলাম? স্যার 5টা। 5টা। এই 5টা ক্লজের মধ্যে 2টা ক্লজ আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন, এটার জন্য পারমিশন লাগবে কোর্টের। কি কি? অবজেক্ট ক্লজ, লায়াবিলিটি অবজেক্টিভ আর লায়াবিলিটি। অবজেক্ট ক্লজ এবং লায়াবিলিটি লায়াবিলিটি ক্লজ মনে থাকবে স্যার। তাহলে পরীক্ষা আসলে আনসার করা যাবে যে মেমোরেন্ডামের কোন কোন ক্লজ চেঞ্জ করতে গেলে কোর্ট বা গভর্নমেন্টের পারমিশন লাগে। স্যার 3 and 4 অবজেক্টিভ অবজেক্ট ক্লজ ক্লজ এন্ড লায়াবিলিটি ক্লজ। Objective clause and আমরা liabilities. পাবো নাকি স্যার? Yes, Yes sir. sir. Yes, sir. এখন মনে করেন আপনার কোম্পানির অথরাইজড ক্যাপিটাল, আমরা দেখছিলাম কোথায় লেখা ছিল অথরাইজড ক্যাপিটাল? Sir 5 নম্বর 5 ক্লজে কোথায় লেখা ছিল? 5 5 এ। তাহলে 5 নম্বরে যদি লেখা থাকে যে অথরাইজড ক্যাপিটাল হচ্ছে 10 কোটি টাকা, কত? 10 কোটি। এখন আপনি কি এই 10 কোটি টাকার চেয়ে বেশি শেয়ার কি ইস্যু করতে পারবেন? নো স্যার। No, sir. করতে গেলে কি করতে হবে আপনাকে? আগে এই 10 কোটি যে অথরাইজড ক্যাপিটাল এটা চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করতে গেলে কি করতে হবে? অ্যাপ্লিকেশন করতে হবে, তাই না? জি স্যার। চেঞ্জ করতে অ্যাপ্লিকেশন করে আরজি থেকে আবার ফিটি জমা দিয়ে আপনাকে কি করতে হবে? চেঞ্জ করা লাগবে। তাহলে মেমন অথরাইজড ক্যাপিটালের চেয়ে বেশি পেইড আপ ক্যাপিটাল হতে পারে না, পারবে স্যার? নো স্যার। তাহলে সর্বোচ্চ লিমিট হচ্ছে অথরাইজড ক্যাপিটাল। আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন বলছে যে কোম্পানি তার স্পেশাল রেজুলেশন স্পেশাল মিটিং কল করে রেজুলেশন করলে এটা হয়ে যাবে। কিন্তু যদি তাহলে আর্টিকেল অ্যাসোসিয়েশনের জন্য কি কোর্টের পারমিশনের প্রয়োজন নাই। নাই, কিন্তু মেমোরেন্ডামে চেঞ্জ করতে গেলে কি করতে হবে? কোর্টের পারমিশন নিতে হবে। কোর্টের পারমিশন লাগবে। কিছু কিছু ক্ষেত্রে যেমন আপনার কোম্পানির নাম চেঞ্জ করতে গেলে এটাতে কোর্টের পারমিশনের প্রয়োজন নাই। ওই অবজেক্ট ক্লজ আর লায়াবিলিটি ক্লজের ক্ষেত্রে কি করতে হবে? কোর্ট অথবা গভর্নমেন্টের পারমিশন লাগে। কোর্ট অথবা গভর্নমেন্ট, কোর্ট অথবা গভর্নমেন্ট। আচ্ছা ছিল স্যার। জি। আচ্ছা, আমরা যখন স্যার আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন চেঞ্জ করব তখন স্যার বোর্ড অফ ডিরেক্টরদের একটা মিটিং হবে। হ্যাঁ, ওই তো মিটিং মিটিং এ না তো করে সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার কোশ্চেনটা কি? মানে স্যার যখন আমরা চেঞ্জ করবো আর্টিকেল অ্যাসোসিয়েশন তখন কেউ যদি এটার দ্বিমত পোষণ করলো যে এইভাবে চেঞ্জ করবে না, তখন কি হবে? তখন ও তার মাথায় বাড়ি দিবেন লাঠি দিয়ে। কি করবেন? মাথায় মাথায় বাড়ি দিবেন। স্যার ওই আপনার গণতন্ত্র জিতবে। আর্টিকেল Majority must be granted. লেখা আছে ওইখানে যে আপনার মেজরিটি। কোন সিদ্ধান্ত নিতে গেলে কিভাবে সিদ্ধান্ত হবে, এটা কি 100% সিদ্ধান্ত লাগবে, নাকি ওই আপনার 60% লাগবে, নাকি মেজরিটি লাগবে, নাকি 2 ফুট মোর লাগবে, দেন না 3 ফুট লাগবে, 50%। সেগুলো সেখানে বলা থাকবে। জি আপনার স্যার। আর্টিকেল সেখানে যখন কোম্পানি গঠন করছেন তখনই ওখানে লেখা থাকবে যে কোন সিদ্ধান্ত নিতে গেলে সেখানে কত পার্সেন্টের সিদ্ধান্ত লাগবে, সেখানে বলা আছে, কোরাম লেখা আছে। বুঝছেন স্যার? ইয়েস স্যার। এরপর যদি কথা না শুনে হয় লাঠি দিয়ে বাড়ি দিবেন, নাহলে বন্দুক দিয়ে গুলি করে দিবেন, শেষ, ঝামেলা শেষ। আচ্ছা এখন বলেন তো, যদি এমন হয় যে মেমোরেন্ডামে এমন কিছু উল্লেখ আছে যেটা
কোম্পানি আইনে সাপোর্ট করে না, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? এটা কি ভয়েড হবে না ভ্যালিড হবে? ভয়েড হবে। ভয়েড স্যার। ভয়েড হবে। কারণ আইনের বাইরে গিয়ে আপনি নিজের মতো করে কিছু লিখতে পারবেন না, তাই তো? জি স্যার। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এমন যদি হয় যে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে কোথাও ভুল হচ্ছে, কি আছে, কোথাও ভুল আছে অথবা কারেকশন করা দরকার, এইটা আপনি রেটিফাই করতে পারবেন, কারেকশন করতে পারেন সহজে। কিন্তু মেমোরেন্ডাম যদি সাপোর্ট করে, মেমোরেন্ডামে কাভার করলে, কিন্তু মেমোরেন্ডামে যদি মেমোরেন্ডামে যদি কোনো ভুল থাকে সেটা কিন্তু কি করা যায় না, রেটিফাই করা যায় না। এটাকে আপনাকে কি করতে হবে? সকলের সম্মতি পাইলেও এটা রেটিফাই হবে না, তাহলে সেটা কি করতে হবে? আপনাকে স্যার পারমিশন আরজি নিয়ে সেটা শিটে আবার। চেঞ্জেস করা লাগবে, তাই না? জি স্যার। স্যার আনঅ্যানিমাস রেজুলেশন মানে? আনএনিমাস মানে কি স্যার? যার কোনো এনিমি নাই নাকি? আনএনিমাস অজ্ঞাত। মানে বেনামি। কেউ দ্বিমত পোষণ করে নাই, সবাই একমত পোষণ করছে। আনএনিমাস মানে কি? একমত পোষণ কোনো করা। ধরনের দ্বিমত পোষণ করা ছাড়াই সবাই এটা এগ্রি করছে, মানে কি? 10 জনের সবার মধ্যে 10 জন সম্মতি এগ্রি নিয়ে। করছে, সকলের সম্মতি নিয়ে, এটাকে বলে আনএনিমাস কনসেন্ট। ওকে, আমাদের আজকে কতটুকু পর্যন্ত পড়াশোনা করার কথা ছিল স্যার? স্যার আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন কত নাম্বার ছিল এটা? 10 স্যার। 10। 10 পর্যন্ত ছিল, আমরা অলরেডি কোথায় চলে গেছি? 11 11 চলে গেলাম। 11 চলে গেছে। এত ফাস্ট গেলে কিভাবে হবে? গত ক্লাসে আমরা ডিটেলসে যাওয়ার কারণে এটা সহজ হয়েছে, তাই না স্যার? জি স্যার। জি স্যার। স্যার মোটামুটি সহজ। এরপরে যেগুলো আছে এগুলো দেখবেন যে এগুলোরও ম্যাক্সিমাম গত ক্লাসে পড়ানো হয়ে গেছে। এখন বলছে ফর্ম এন্ড কন্টেন্টস অফ মেমোরেন্ডাম। একটা মেমোরেন্ডাম লিমিটেড কোম্পানির, একটা লিমিটেড বাই শেয়ার এরকম কোম্পানি মেমোরেন্ডামে কি কি থাকবে, 5টা ক্লজ, এগুলো আমরা জানি না স্যার সবাই? ইয়েস স্যার। তাহলে কি এটা পড়া শেষ? জি স্যার। তারপরে বলছে যে একটা লিমিটেড বাই শেয়ারের শিডিউল 6 অনুযায়ী ফরম্যাটটা, আমরা তো ওই ফরম্যাটটা, আচ্ছা শিডিউল 6 যেহেতু বলছে একটু শিডিউলটা দেখাই দিই নাকি? শিডিউল 6 কত নাম্বার পেজ আল্লাহ জানে, লিখে যাই, শেষের দিক থেকে আসি তাহলে সহজ হবে। কন্ট্রোল এন্ড শিডিউল 12। তাদেরকে যেটা করতে হবে, এই কোম্পানি একটা শিডিউলে যে 12টা শিডিউলের নাম আছে, এই নামগুলা মুখস্থ করে ফেলতে হবে। তাহলে কোন শিডিউলে কোনটা আছে এটা আপনার জানা থাকা লাগবে। বুঝতে পারছি স্যার? স্যার ওই শিডিউল গুলো তো আমাদের কাছে নাই স্যার। এই যে আমি তো দেখাচ্ছি, এটা পাঠিয়ে দিবে বলছি, ক্লাসে তো সব কথা শুনেন না, সমস্যা তো এখানেই। আপনি 100%-এর মধ্যে যদি 1%ও কি করেন, মনোযোগ সরে ফেলেন, অনেক কিছু মিস করে ফেলবেন। আমরা শিডিউল কত খুঁজতেছি স্যার? 6। দেখেন শিডিউল 7-এ কি আছে? এটা হচ্ছে লিমিটেড বাই গ্যারান্টি কোম্পানির, এটা কি লিমিটেড বাই গ্যারান্টি। লিমিটেড বাই গ্যারান্টি। গ্যারান্টির। তাহলে আমরা শুরুর দিকে দেখছিলাম যে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন কি হবে, সেটা কোথায় দেওয়া আছে? শিডিউল 1-এ। আর মেমোরেন্ডামের এটা আমরা কোথায় পাবো? শিডিউল 6 থেকে পাবো। কোথা থেকে পাবো? শিডিউল 6। এই শিডিউল 6-এ কি আছে? লিমিটেড বাই শেয়ার কোম্পানির মেমোরেন্ডাম। আর শিডিউল 7 হচ্ছে লিমিটেড বাই গ্যারান্টি। এরপরে কি আসবে? শিডিউল 7-এর পরে 8। এইটা কি আছে? আমরা শিডিউল 6-এ কি দেখলাম স্যার? লিমিটেড বাই শেয়ার। শেয়ার এরকম কোম্পানির গঠনতন্ত্র। দেখেন তো কি আছে। প্রথমে বলছে যে 1 নাম্বার ক্লজ, 2 নাম্বার ক্লজ, 3 নাম্বার ক্লজ, 4 নাম্বার ক্লজ, 5 নাম্বার ক্লজ আছে না স্যার? জি স্যার। আমরা কি দেখেছিলাম এগুলার একদম প্র্যাকটিক্যাল সিনারিও? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে এটা কি আর পড়া লাগবে? নো স্যার।
পড়া লাগবে না। এখানে যা যা আছে এগুলো সব পড়া শেষ আমাদের। না, আমরা থার্ড ক্লাসেরও কাভারেজ দিয়ে ফেললাম। থার্ড ক্লাস আমাদের সিলেবাস অনুযায়ী 3 নাম্বার ক্লাসে কি পড়ার কথা দেখেন। আমাদের 14 নাম্বার হচ্ছে কি প্রসপেক্টাস, এটা ফোর্থ ক্লাস। আমরা কিন্তু এই অল্টারেশন মেমোরেন্ডাম এগুলো সব পড়ে ফেলছি। এগুলো কোথায়? তাহলে আমাদের কি হলো? একটা ক্লাস কমে গেল। তাহলে আমরা কি করতে পারবো? এই জিনিসগুলোতে এখানে সময় লাগবে, এগুলো অনেক বড়, তাই না? সেখানে স্যার তখন আমরা ওই একটা ক্লাসের বেনিফিট গুলো এখানে নিতে পারবো। তো আমি আপনাদেরকে যেটা করবো যে কোম্পানিজ অ্যাক্ট, সফট কপি, তারপরে শিডিউল, এই দুইটা দেওয়া ছিল না, এই দুটো আমি আপনাদেরকে পাঠিয়ে দিব আজকে। স্যার ঠিক আছে? তো এই হলো আমাদের আজকের লেখাপড়া। যা পড়ার কথা তার চেয়ে ডবল পড়ে ফেলছি এবং সময়ও কম লাগছে। কারণ কারো যদি কোনো সমস্যা থাকে সেগুলো নিয়ে আলোচনা করতে পারি, তবে ক্লাস শেষ করার আগে কিছু আলোচনা আছে। আমরা কি সবাই সেই আলোচনা শুনতে রাজি আছি? অবশ্যই স্যার। জি স্যার। অবশ্যই স্যার। অবশ্যই স্যার। এই আলোচনাগুলা এই পড়াশোনা রিলেটেড না। কি রিলেটেড না? পড়াশোনা রিলেটেড না। পড়াশোনা রিলেটেড না। এটা হচ্ছে আপনার ক্যারিয়ার রিলেটেড। কি রিলেটেড? ক্যারিয়ার। ক্যারিয়ার পড়াশোনা করে রিলেটেড। কোথায় যাবেন? ক্যারিয়ার ফার্মে ডেভেলপ করবেন, তাই তো? স্যার আপনি সিএ কমপ্লিট করে জব করবেন, ক্যারিয়ারে যাবেন, তাই তো? Yes, তো sir. সেইটার জন্য সেখানে গিয়ে যাতে আপনি কিরকম থাকবেন সেটা সম্পর্কে আপনার ধারণা লাগবে, এবং ওইরকম থাকতে গেলে কি কি সুবিধা পাওয়া যাবে, এবং সেই সুবিধা পাওয়ার জন্য আমাকে কিভাবে তৈরি হইতে হবে, সেই জিনিসগুলো না জানা থাকলে মার্কেটে গিয়ে আমি কি সেই বেনিফিটটা এনশিওর করতে পারবো না। পারবো না। ওই রিলেটেড আলোচনায় এরকম আমরা একটু করব। কারণ এখানে কি কেউ কি বলতে পারবেন যে আপনারা যে সিএ পড়ছেন, সিএ পড়ার পরে আপনাদের ভবিষ্যৎ কি? জব করা। জব করা, এটা তো বুঝলাম। কি ধরনের জব করা? কি ধরনের বেনিফিটের জব করা? স্যার হিসাব ফাইন্যান্সিয়াল রক্ষক। অ্যানালিস্ট। আচ্ছা, আপনাকে যদি আমি একটু সহজ করে দেই যে সিএফও স্যার। এই সিএ পাস করে আপনি যখন জবে যাবেন মার্কেটে, হ্যাঁ, তখন আপনি কিরকম বেনিফিট পাবেন? কারো কোনো আইডিয়া আছে? না স্যার। ডিমান্ড অনেক হাই জানি, কিন্তু স্যার বেনিফিট কেমন পাবো ওটা জানি না স্যার। আচ্ছা, এখন সিএদের আমি স্যার যদি এটাকে ইন্টারভিউ লাগে না? একটা জায়গায় ক্লোজ না করে যদি আমি এরকম করি যে যদি আমি শুধুমাত্র কোর্স কমপ্লিট করলাম, কি করলাম? কোর্স কমপ্লিট করলাম। সি আর্টিকেলশিপ কোর্স সিসি সার্টিফিকেটটা পেলাম, শুধু কোনো পাস করি নাই, তাহলে এটা একটা স্ট্যাটাস আমার, রাইট? জি স্যার। ইয়েস স্যার। আরেকটা হলো কোর্স কমপ্লিট করছি, একটা লেভেল পাস করছি, তাহলে দুইটা ক্যাটাগরি হলো নাকি? Yes, sir. আরেকটা হলো কোর্স কমপ্লিট করছি, সেকেন্ড লেভেল কমপ্লিট করছি, তিনটা ক্যাটাগরি হলো। আর 4 নাম্বার হলো আমি একেবারে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে গেলাম। তাহলে 4টা ক্যাটাগরি হবে আমার। 3 নাম্বার কয়টা ক্যাটাগরি ক্যাটাগরিটা হবে? কি বলছিলেন স্যার, আবার কি বলুন 3 নাম্বার ক্যাটাগরিটা? 3 নাম্বার হচ্ছে আপনি কোর্স কমপ্লিট করছেন, সাথে সেকেন্ড লেভেল পর্যন্ত পাস করেছেন। স্যার আরেকটা কি ডিগ্রি আছে সি এর স্যার? লেভেল ক্যাপ। কয়টা? 3টা। 3টা। একটা হলো 3 বছর আর্টিকেলশিপ পেয়েছেন, কোনো পাস করেন নাই, খালি ফার্মে কাজ শিখেছেন, ঠিক আছে, 3টা বছর, এটা একটা ক্যাটাগরি। বাকি কি ওই সিসি সার্টিফিকেটের সাথে একটা লেভেল পাস করছেন, অথবা 2টা লেভেল পাস করছেন, অথবা ফুললি কোয়ালিফাইড হয়েছেন, এই টোটাল 4টা লেভেল, তাই তো স্যার? Yes, Yes, sir. sir. 4টা ক্যাটাগরি। এই 4টা ক্যাটাগরিতে আপনি মার্কেটে যাবেন। এই 4 ক্যাটাগরিতে কোন ক্যাটাগরিতে মার্কেটে গেলে আপনি কিরকম বেনিফিট পাবেন এটা আপনার জানা থাকা লাগবে, এবং Yes, sir. Yes, sir. ওই ওই ক্যাটাগরিতে সর্বোচ্চ লেভেলের বেনিফিট পাওয়াটা আপনাকে অ্যাসিওর করতে হবে। যেমন যদি শুধুমাত্র কোর্স কমপ্লিট করেন, পাস করেন নাই, তাহলে কত টাকা মার্কেটে বেতন পাবেন, আর কোন লেভেল মানে কোন পজিশনে জব পাবেন? স্যার সিসি কমপ্লিট করলে সেক্ষেত্রে স্যার জব পাওয়ার স্কোপটা খুবই কম থাকে। আই মিন সে তো শুধু কাজই শিখছে, বাট আই মিন কোনো সার্টিফিকেট বা কোনো কোয়ালিফিকেশন আচ্ছা, নেই আমি তার। একটু বলি আপনাকে। আপনি সিসি কমপ্লিট করে বাংলাদেশে বেকার আছে একজনও দেখাতে পারবেন না। না স্যার, আমি দেখছি স্যার সিসি কমপ্লিট করে ম্যানেজার হয়ে গেছে কারণ। এটা হলো গিয়ে যে আমি যেটা বলতে চাচ্ছি যে জাস্ট আপনি কোর্স কমপ্লিট করলে জব আপনি পাবেন, এটা শিওর, এটা নিয়ে কোনো ডাউট নাই। কিন্তু এই সিসি কমপ্লিট করে বাংলাদেশে বহু আছে যারা বিভিন্ন কোম্পানির ডিরেক্টর, ফিনান্স ডিরেক্টর,
প্রাণ আরএফএল গ্রুপের নাম শুনছেন স্যার? Yes, sir. Yes, sir. প্রাণ আরএফএল গ্রুপের ফিনান্স ডিরেক্টর কে? উনি কোনো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট না, উনি জাস্ট কোর্স কমপ্লিট করা, ঠিক আছে? স্যার আমার উনি দেখা হচ্ছে এরকম যে স্যার আমার কিছু বড় ভাই আছে, ওনারা সিসি কমপ্লিট করে যে জায়গায় ওনারা কাজ ক্লায়েন্ট হিসেবে ক্লায়েন্টে কাজ করছে এই ফার্ম থেকে, সেই জায়গায় ওনারা ঢুকে গেছে ওই কোম্পানিতে, এরকম অনেক করে শুনছি। সেটা তো হয়। এখন কথা হচ্ছে যে আমার আসলে বেনিফিটটা আমি কি পাবো। আমি জাস্ট 4টা ক্যাটাগরিতে যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, এটার জন্য একটা এক্সেল শিট লাগবে, মুখে বললে হয়তো বোঝা যাবে না। একটু একটা মিনিট সময় দেন আমাকে। স্যার আরেকটা আছে স্যার, এই যে র্যাট আর একটা ক্যাপ, এগুলো স্যার চাহিদা কেমন? একটু পরে আসি স্যার, আমরা যেটাতে আছি ট্র্যাকে থাকি, ট্র্যাকের বাইরে চলে গেলে সমস্যা, ঠিক আছে? একটু ট্র্যাকে থাকি, পরে এখানে আসবো। হ্যাঁ, Yes, sir. ওকে। তাহলে আমরা বলছি যে 4টা ক্যাটাগরি। কটা ক্যাটাগরি বলছি? চারটা। আচ্ছা। 4টা ক্যাটাগরি। আমি একটু স্ক্রিনে একটা শেয়ার দিচ্ছি, দেখা যাচ্ছে কিনা বলবেন। দেখা যাচ্ছে স্যার? জি স্যার। 1 2 3 4 লিখলাম, রাইট? Yes, sir. জি স্যার। এখানে বললাম যে সিসি, তারপরে বললাম সিসি CC plus প্লাস certificate level. 1 লেভেল, CL. সার্টিফিকেট লেভেল, ফার্স্ট লেভেল, রাইট? জি সিসি স্যার। প্লাস সিএল, CL তারপর সিসি প্লাস plus PL. পিএল, তারপর CC সিসি plus AL. প্লাস এসি এল, নাকি? এসি হয়ে গেলেন, কি ACL। হয়ে গেলেন? অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে গেলেন নাকি? পাস করে গেলেন। Yes, Okay. sir. তাহলে এবার এখানে যদি আমি লিখি পজিশন, কি লিখবো? Position. পজিশন। আর পাশে কি লিখবো? স্যালারি। স্যালারি। এইটার এই যে যেটা আমরা দেখছি সিসি, এইটার মার্কেটে স্যালারি কত স্যার বলেন তো কেউ? বা পজিশন কি? আই মিন জানি এখন না। বর্তমানে কত আছে স্যার? 6,000 টাকা এটা এরকম স্যার। জুনিয়র এক্সিকিউটিভ টু কি, জুনিয়র এক্সিকিউটিভ টু সিনিয়র এক্সিকিউটিভ পর্যন্ত, কি সিনিয়র এক্সিকিউটিভ পর্যন্ত। এক্সিকিউটিভ পর্যন্ত হচ্ছে এই লেভেলে অ্যারাউন্ড স্যার পজিশন। 35 থেকে 40। আর স্যালারি হবে এটা মনে করেন আপনার 28 থেকে শুরু করে 45 পর্যন্ত। কত পর্যন্ত? 45. 45 পর্যন্ত। তাহলে আমি এইভাবে না লিখে কে লিখি নাকি? জি স্যার। 28 Sorry. থেকে 45 কে, তাই না? আর আপনারা জি তো স্যার। ডিজিটাল জেনারেশন, এভাবে দিলে ভালো বুঝবেন, তাই তো? ইয়েস স্যার। Yes, ইয়েস sir. স্যার। ওকে, তাহলে আমরা কি বললাম? ক্যাটাগরি। আচ্ছা, এখন বলেন তো, এই যে যারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ খেলতেছে, ই করতেছে, তা সে কি আপনার মতো এই এত পড়াশোনা করতেছে, নাকি সে তার কাজটা সে ঠিক মতো করতেছে? সে তার কাজটা তার ঠিক মতো কাজটা ঠিক কাজটা মতো ঠিক করতে মতো করতেছে। তাহলে তার হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজটা আছে, রাইট? জি স্যার। ইয়েস Yes, স্যার। sir. আপনি আপনার ওই কাজটা যত বেশি ডেডিকেশন দিয়ে ভালোভাবে করতে পারবেন, আপনার এটার ভ্যালু আছেই, ভ্যালু অবশ্যই কি আছে। আছে। এখন আমাদেরকে বুঝতে হবে যে এই ভ্যালুটার, এখন দেখেন এখানে আমি বলছি 28 থেকে 45, ডিফারেন্স কত স্যার? মিনিমাম থেকে ম্যাক্সিমাম 70,000, রাইট? জি স্যার। 17,000. তাহলে কারা পাবে 28, কারা পাবে 45? এ তো কোনো পাস করে না, শুধুমাত্র কোর্স কমপ্লিট করছে, মানে কাজ শিখছে, রাইট? জি স্যার। তাহলে সে কেউ 28,000 পাবে, কেউ 45,000 পাবে, এরকম কেন? কেউ কি বলতে পারেন? স্যার স্কিলের উপর ডিপেন্ড করবে। স্কিল সিনিয়র পারফরম্যান্স। জুনিয়র এরকম। স্কিল এক্সপেরিয়েন্স। এ তো পরের ব্যাপার আপা। সিসি করে তো সবাই সমান, 3 বছর কোর্স কমপ্লিট করছেন, এটাতে তো সিনিয়র জুনিয়র কোনো ইস্যুস নাই, আছে? না স্যার। ফার্মের ক্যাটাগরি। ফার্মের Skill, sir. ক্যাটাগরিতে কিছু যায় আসে না ম্যাডাম। কম্পিউটার বেস স্কিল সহ আর আপনার স্পোকেন ফার্মের ইংলিশ। ক্যাটাগরিতে কিছু যায় আসে না, ফার্মের ক্যাটাগরি দিয়ে আপনার স্যালারি হয় না। হ্যাঁ, মার্কেটের দরকার কি? যিনি আপনাকে কোম্পানিতে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন, তার দরকার কাজ। আপনার দাদা কি ছিলেন, এটা দিয়ে কি আর স্কিল, কিছু যায় আসে স্যার? স্যার স্কিল কমিউনিকেশন ম্যান স্কিল, পাওয়ার দরকার। স্কিল, সফট স্পোকেন এখন ক্লিয়ারেন্স আমি এগুলো স্যার। আপনাদেরকে বলবো যে কি কি থাকলে এই ডিফারেন্সটা হবে। ওকে, জি স্যার। যেমন আপনার কি কি থাকা লাগবে, কি কি স্কিল থাকা লাগবে। আমি যদি এখানে লিখি, নাম্বার 1 হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সম্পর্কে নলেজ থাকা লাগবে, রাইট? জি স্যার। ইন্টারন্যাশনাল অডিটিং স্ট্যান্ডার্ড সম্পর্কে। তারপর আর কি থাকা লাগবে?
আপনার ইনকাম ট্যাক্স, তারপর ভ্যাট, তারপর কম্পিউটার স্কিল, স্যার তারপর মাইক্রোসফট হচ্ছে অফিস। এমএস অফিস। অফিসের মধ্যে আমি এভাবে না করে ওয়ার্ড ওয়ার্ডে না ওয়ার্ড গিয়ে এক্সেল। আমি স্পেসিফিক যেটা লাগবে আমি সেটা বলছি। শুধু এক্সেল না, অ্যাডভান্স এক্সেল কি, অ্যাডভান্স এক্সেল। প্রেজেন্টেশন স্কিল, তারপর লাগবে হচ্ছে পাওয়ার পয়েন্ট। কি লাগবে? পাওয়ারপয়েন্ট। পাওয়ার পয়েন্ট স্যার প্রেজেন্টেশন জন্য। এই জায়গায় কি স্যার আমাদের কুইক বুক বা স্যাপ এইসব সম্পর্কে আইডিয়া থাকাটা জরুরি, ম্যান্ডেটরি? একটু ওয়েট করেন স্যার, আপনি একটু ওয়েট করলে সব পাবেন। ঠিক আছে, সেটাকে যদি আমি একটু এখানে যেটা করি, এই জায়গায় গিয়ে স্পেশাল ট্রান্সপোজ হলো, ওকে। পরে কি আসতে পারে? পাশাপাশি না রেখে আমি এভাবে দিলাম যাতে আমাদের একটু জায়গাটা দেখতে সুবিধা হয়, নাকি? স্কিল স্যার হতে পারে। স্কেলটাকে পাশে দিয়ে দিলাম, ওকে। তাহলে দেখেন এখানে আমার কি দাঁড়ালো, আমার কি লাগবে, আমার অ্যাকাউন্টিং নলেজ লাগবে। কি লাগবে? অ্যাকাউন্টিং নলেজ। অ্যাকাউন্টিং নলেজ লাগবে, ওকে। অ্যাকাউন্টিং নলেজ লাগবে, দিলাম অ্যাকাউন্টিং নলেজ। অ্যাকাউন্টিং বেসিকটা আমার ভালো থাকা লাগবে, রাইট? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সম্পর্কে জানা লাগবে। তাহলে এটা হলো ফিনান্সিয়াল রিপোর্টিং বলবো। কি বলবো? ফিনান্সিয়াল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। রিপোর্টিং করতে গেলে তাহলে আপনাকে কি জানা লাগবে? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড জানা লাগবে। এটা হচ্ছে অডিটিং সম্পর্কে। অ্যাকাউন্টস এর ক্ষেত্রে অডিটিং, অডিটিং না হলেও চলবে, অ্যাকাউন্টস এর ক্ষেত্রে অডিটিং না হলেও চলবে। ইনকাম ট্যাক্স সম্পর্কে আপনার ধারণা থাকা লাগবে। ইনকাম ট্যাক্স, ভ্যাট, অ্যাডভান্স এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপর কাস্টমস। কি আছে? কাস্টমস কাস্টম, অ্যাক্ট। তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টিং সফটওয়্যার। কি? অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং সফটওয়্যার, সফটওয়্যার। যেমন কি কি সফটওয়্যার থাকতে পারে? কুইক বুক। বাংলাদেশে যেগুলো বেশি চলে সেগুলো আপনাকে দেখতে হবে। টালি, টালি আছে, টালি বলতে কি টালি না, টালি প্রাইম। কি? টালি প্রাইম। তারপর হচ্ছে আপনার এসএপি। কি? এসএপি, ওরাকেল। তবে এসএপি, ওরাকেল এগুলো হচ্ছে যেগুলো বড় গ্রুপ অফ কোম্পানি আছে তারা ব্যবহার করে। ছোটখাটো প্রতিষ্ঠানগুলোতে এসএপি নিয়ে তারা কাস্টমাইজ ইআরপি ব্যবহার করে। কি করে? কাস্টমাইজ ইআরপি ব্যবহার করে। আর যদি ফরেন কোনো কোম্পানি হয় অথবা লিয়াজ অফিস হয়, তারা কি করে? কুইক বুক, আর একটা হচ্ছে জেরো। কি? জেরো সফটওয়্যার। তাহলে আপনার একজনে যদি তার পড়াশোনা বা আর্টিকেলশিপ যাই বলেন সেগুলোর সাথে তার যদি এই এডিশনাল এই ক্যাপাবিলিটি গুলা থাকে, তাহলে সে প্রত্যেকটা লেভেলে ইনিশিয়াল যে রেঞ্জ তা সে এগুলো থাকলে হাইয়েস্ট রেঞ্জটা পাবে। কি পাবে? হাইস্ট রেঞ্জ। হাইয়েস্ট রেঞ্জ পাবে। তাহলে দেখেন, এরপরে আমরা যদি এখন এখানে আসি, সার্টিফিকেট লেভেল, তাহলে এখানে কি হবে? তাহলে সিনিয়র এক্সিকিউটিভ থেকে শুরু করে এখানে সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পর্যন্ত হতে পারে। কি? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পর্যন্ত হতে পারে। তাহলে এটা স্যালারি কত হবে? এটা স্যালারি হবে আপনার ওইটার মতো করে রেঞ্জ 45 দিয়ে শুরু হবে না, তার এখানে শুরু হবে 35 থেকে। কত থেকে? 35 থেকে 50, 50K পর্যন্ত হবে। আর যদি এডিশনাল ইয়ে থাকে অনেকের 55ও হতে পারে, সেটা এক্সেপশনাল। হ্যাঁ, আর এখানে হলো আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে শুরু করে, যদি বড় স্ট্রাকচার কোম্পানি তাহলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দিয়ে শুরু করবে, এটা ম্যানেজার পর্যন্ত হতে পারে। কি হতে পর্যন্ত হতে পারে? ম্যানেজার হতে পারে, এজিএমও হতে পারে, ম্যানেজার হতে পারে,
এজিএমও হতে পারে, এটা ডিপেন্ড করে। যদি ছোট প্রতিষ্ঠান হয় তাহলে এজিএম নিবে, আর বড় প্রতিষ্ঠান হয় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার দিয়ে আপনাকে পিএলএ নিবে। এইটা স্যালারি হবে আপনার মনে করেন কত করে, 45 থেকে 75 এরকম, বা 80, সর্বোচ্চ 80 ধরেন, 80K পর্যন্ত হইতে পারে। তাহলে দেখেন প্রত্যেকটারই কিন্তু মিনিমাম সিলিং আছে, ম্যাক্সিমাম আছে। তাহলে ম্যাক্সিমামটা কখন পাবো? যদি আমার স্কিল এডিশনাল লেভেলটা ক্যাপাসিটি একদম দরকার স্কিল লেভেল সেগুলো গুলো যদি ফিল আপ থাকে, হয় তাহলে এই জিনিসগুলো আমাদের জীবনে কিরকম দরকার স্যার? খুবই খুবই দরকার জরুরি। স্যার। আচ্ছা, আর যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হন তাহলে শুরু হবে কোত্থেকে? ম্যানেজার, বড় গ্রুপ অফ বড় কোম্পানি হলে ম্যানেজার দিয়ে বা সিনিয়র ম্যানেজার থেকে শুরু করবে, সেখান থেকে শুরু করে আপনার জিএম পর্যন্ত। জিএম হইতে পারে, এজিএম হইতে পারে, ডিজিএম হইতে পারে, বিভিন্ন লেভেল হইতে পারে। এজিএম, পাবলিক, জিএম, ডিজিএম থাকতে পারে, তাই না? একটা কোম্পানি স্যার স্ট্রাকচার সিইও, সিইও স্যার। সিও তো, সিএফও তো এটা হলো একটা পজিশন, এটা হলো আপনার একটা রেসপন্সিবিলিটি। একজন জিএমও সিএফও দায়িত্ব পালন করতে পারে, একজন ম্যানেজারও কি করতে পারে, সিএফও দায়িত্ব পালন করতে পারে। এইগুলা করার পরে এইটাকে আপনি আলাদা করে সিএফও লিখতে পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এমডি। এমডি তো একজন এসিএ হয়ে কি এমডি হয়ে যাবেন, না এফসিএ হইতে হবে, তারপরে আপনার এক্সপিরিয়েন্স লাগবে, তারপরে ওখানে যাবেন স্যার? এমডি তো জি অনেক স্যার। দিনের এক্সপিরিয়েন্স লাগে। তো ডে ওয়ানে কি আপনার এমডি বানিয়ে দিবে স্যার? সিএফও, দেন সিইও, এমডি, বিভিন্ন রকম হইতে পারে, তাই না? তাহলে এখানে আপনার স্যালারি কি, একজন এসি হিসেবে আপনি জয়েন করলে 120 থেকে শুরু করে, এটা 1 লাখও হয় অনেকের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে আরো বেশি হয়, 1 থেকে 180 পর্যন্ত ইনিশিয়ালি শুরুতে আপনি, কেউ 1,20,000, 1,30,000 এরকম করে জয়েন করে। সাথে আপনার কি থাকবে, আলাদা কার ফেসিলিটি থাকবে। এবং অনেকের ক্ষেত্রে আবার কি অ্যাকোমোডেশন ফেসিলিটি দেয়, মানে ফ্ল্যাট ফ্ল্যাট দিবে, ফার্নিশ ফ্ল্যাট দিবে থাকার জন্য। তো এখন এই যে আমি যা যা বললাম, এগুলোর মধ্য থেকে আপনার কাছে কি মনে হয় যে আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কেন হবেন? এটার পিছনে একটা কারণ থাকতে হবে না স্যার? Yes, sir. জি স্যার। এইটার পিছনে যে আপনি সময় দিবেন, তাহলে এখন বলেন আমাকে, যে কোনো একজন যদি বলেন যে বর্তমান মার্কেটে, হ্যাঁ, ঢাকা শহরে 2 রুমের একটা ফ্ল্যাট নিয়ে থাকতে গেলে কত টাকা ভাড়া লাগে? 30,000 40,000 তো চলে যায়। এত বড় মিনিমাম ফারাক দরকার 20,000, নাই। এরপরে ইচ্ছা। এটা হ্যাঁ, এরিয়ার উপরে ভিত্তি করে বিভিন্ন স্যার রকম। আমি আপনি এটাই মনে বলতে করেন, চাচ্ছিলাম যে এরিয়ার উপর ভিত্তি করে মনে স্যার, করেন যে যেমন আপনি আপনি একজন সিনিয়র এক্সিকিউটিভ যদি হন, তাহলে আপনি কি গুলশানের ফ্ল্যাট ভাড়া নিবেন? না স্যার। না স্যার। না। আপনি মিনিমাম রেঞ্জটা বলেন, একদম, আমি তো মিনিমামটা জানতে চাইছি। তো মিনিমাম কি আপনার ইনকামের মিনিমাম দিয়েই তো আপনি সেটা চিন্তা করবেন নাকি? জি স্যার। ইয়েস স্যার। তা আপনার মিনিমাম ইনকাম কত? স্যার 28,000 টাকা। 28,000 বা 30,000 ধরলাম। তাহলে আপনি ফ্ল্যাটের জন্য ধরলাম যে 12 থেকে 15,000 টাকা লাগে নাকি? জি স্যার। 2 রুমের বাসা নিতে গেলে ধরলাম 12,000 টাকা লাগবে, কমাই ধরলাম আপনার জন্য সুবিধার জন্য, হ্যাঁ। স্যার দেন 12,000 টাকা। আপনার বাসা থেকে অফিসে যাওয়ার জন্য কত টাকা কনভেন্স লাগবে? স্যার হোল 3,000 মান্থ। 3,000। জি স্যার মান্থলি। মধ্যে আর হচ্ছে আপনার বাসায় আপনি, আপনার বাবা মা, যদি 3 জনও হন, 3 জনের খাওয়া খরচ কত লাগবে? 5-7। 8 থেকে 15,000। 8,000 টাকা ধরলাম, না অসুবিধা নেই। এরপরে আসেন আপনার এই জামা কাপড় আছে, চিকিৎসা আছে, সেখানে কত টাকা লাগবে? 5 থেকে 6। 5,000 টাকা ধরলাম। এরপরে আসেন, এছাড়া আর কোনো খরচ আছে না স্যার লাইফে? জি স্যার যাতায়াত অবশ্যই। খরচ, স্যার ইউটিলিটি হ্যাঁ, আছে। ট্রান্সপোর্টেশন। সার্ভিস চার্জ, ইউটিলিটি আছে, রাইট? সেখানে ধরলাম আরো 3,000 টাকা। এখন আপনার সিলিন্ডার গ্যাস 2টা লাগলে তো এমনি 3,000 টাকা চলে যায়, রাইট? জি স্যার। Yes, sir. এরপরে আপনার আত্মীয় স্বজনের বাসায় যাবেন, বন্ধু বান্ধবের সাথে দাওয়াত দিতে যাবেন। আগে তো স্টুডেন্ট লাইফে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে চলে গেছেন, গিফট লাগে নাই, এখন কি লাগবে? গিফট লাগবে ভালো। বা আত্মীয় স্বজনের বাড়িতে গেছেন বেড়াইতে, সাথে কিছু নিয়ে যাওয়া লাগবে না? তো Yes, সেটা sir. যদি জি মান্থলি স্যার। 2,000 টাকাও হয়,
কত আসলো স্যার? আর অলরেডি বাজেট পার হয়ে গেছে। আমি তো বাজেট পা তো পরে চিন্তা জি করবো, স্যার আগে তো অলরেডি আমি চিন্তা করবো যে আমার খরচটা কি, কেন আমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে আর পাস করতে হবে, সেটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে দেখেন অলরেডি আমার কত 33,000 লাগে। এটা হলো একদম কি, আমি যদি এই দিন আনি দিন খাই এভাবে চলি, রাইট? ইয়েস স্যার। যেমন কনভেন্সটা কি, এটা আমি ধরছি যদি আমি লোকাল বাসে চলি, কি লোকাল বাসে চলি, আর এটা হলো আমি একদম রিমোটে যদি থাকি, নাকি রিমোট এরিয়ায় থাকি। আচ্ছা গেল। এখন মনে করেন আপনি চাকরিতে জয়েন করলেন 28,000 টাকা বা 30,000, আপনি খুব খুশি। এখন ব্যাপার হলো বছর চাকরি পাওয়ার পর পরই ছেলের মায়েদের কোনো কাজ নাই, কি করবে? একটা বিয়ে শাদী করে দিবে, রাইট? জি স্যার। জি স্যার। তখন কি আর এই 12,000 টাকার ফ্ল্যাটে কাজ হবে? না স্যার। না স্যার। তখন রুম বাড়িয়ে দেবে। তখন এরপরে খাওয়া খরচ যেটা 8,000 ধরছেন, এটা তো আর 8,000 হবে? স্যার। হবে না। এরপরে আপনার সাথে ভবিষ্যতে সানাবোনা আসবে, তাই না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এই বাচ্চার খরচ টরচ কিছুই তো ধরলাম না, আপনার বউর খরচ ধরলাম না, শুধুমাত্র আপনি খাবেন আর ঘুমাবেন, এতেই আপনার কি 33,000। নেগেটিভ ফিগার। 33 স্যার 35। তাহলে আপনি একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে হলে আপনাকে এই রেঞ্জে আসা লাগবে। কোন রেঞ্জে আসা লাগবে? মিনিমাম এই রেঞ্জে, পিএল পাস করা লাগবে। মিনিমাম, রাইট? এখন মনে করেন হয়তো এক একজনের ক্যাপাসিটি এক এক রকম, এক একজনের হয়তো এত কেলিভার নাই বা পড়াশোনায় সে এত মানে সিরিয়াস না, এটা পারে না, তাহলে সে তো পড়াশোনা যেহেতু পাস করতে তার দেরি হচ্ছে, কিন্তু তার বেতনের টাকাটা তো দরকার, নাকি? জি স্যার। তাহলে সে এই পিএল পাস না করলেও এই রেঞ্জের বেতন 50-60 হাজার টাকা বেতন তার লাগবে, তাই তো? এই 50,000-60,000 টাকা বেতন আপনি এই কোর্স কমপ্লিট করেও 50,000 টাকা বেতন পাইতে পারবেন যদি আপনি আমার এই প্রেসক্রিপশন কি করেন, ফলো করে। ফলো করেন। এইটাই হচ্ছে বলার বিষয়, যে আপনার চোখ খুলে দেওয়া, যে আপনারা কি করেন, ওই ফার্মে যান, গিয়ে যারা সিনিয়র আছে এদের কাছ থেকে শুনেন, যার কাছ থেকে শুনেন যে মনে করেন নিজেই পাস করতে বেশি সময় লাগছে বা পাস করে নাই, এরকম লোকজনের কাছ থেকে বুদ্ধি নেন। যাইয়েই কি করেন, প্রথমে আপনি পরীক্ষা দেন। আপনার কয়টা সাবজেক্ট স্যার সার্টিফিকেট লেভেলে? 7টা স্যার। 7টা। কি কি? অ্যাসুরেন্স, অ্যাকাউন্টিং, বিজনেস ল, আইটি, বিটিএফ, ম্যানেজমেন্ট ইনফরমেশন, তারপর এমআই, বিটিএফ, এমআই, এমআই, আর কি আছে? আইটি, ট্যাক্স, ট্যাক্সেস, আর কি আছে? আইটি আছে, এই তো? আইটি। এখন বলেন আইটি তো, বলা হচ্ছে। আমাদের স্টুডেন্টরা একদম সর্বপ্রথম কোন সাবজেক্টটা চয়েস করে পরীক্ষা দেওয়ার জন্য? অ্যাকাউন্টিং ইন্স্যুরেন্স তো সবাই একদম ফেয়ার কথা বলবেন, আমাদের খুশি করার জন্য না, ফেয়ার কথা বলবেন। অ্যাকাউন্টিং দেয় অধিকাংশ। অ্যাকাউন্টিং আর ল, বিজনেস ল, অ্যাসিওরেন্স। বিজনেস ল। প্রথমেই দেয় অ্যাসুরেন্স, বিজনেস ল, এই দুটো থেকে দেয়, রাইট? ইয়েস স্যার। জি স্যার। স্যার অ্যাসুরেন্সটা দেয় কারণ ফার্ম থেকে এরপরে সাজেস্ট ট্যাক্স দেয়, এরপরে বিটিএফ দেয়, অ্যাকাউন্টিং দেয়, এমআই দেয়, আইটি দেয়, কিন্তু ট্যাক্সটা সবার পরে দেয়। ট্যাক্স আর অ্যাকাউন্টিং কি করে? সবার পরে দেয়। সবার পরে দেয়। এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। এই কালচার থেকে কি করতে হবে? বের হয়ে আসতে হবে। বের আসতে হবে। এই কালচার থেকে বেরিয়ে না আসলে আপনি বেতন পাবেন কোন স্কেলে? এই যে দিন আনে দিন খাই স্কেলে। আপনাকে এই মনে করেন ফার্মে যদি অ্যাকাউন্টিং, ট্যাক্স, এমআই এগুলো যদি শুরুর দিকে পাস না করেন, এগুলো আপনি প্র্যাকটিস কোথায় করবেন? চাকরি দিকে করবেন? আপনি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড দিয়ে আপনি ফলো করবেন? অ্যাকাউন্টিং যদি পরীক্ষা দেন সিসি শেষের দিকে, কিভাবে আপনি প্র্যাকটিস করবেন? ট্যাক্স যদি পরীক্ষা দেন সিসি পাস করার পরে, সার্টিফিকেট পাওয়ার পরে, তাহলে ট্যাক্স শিখবেন কোত্থেকে? এই জন্য হাতে কলমে কাজ শেখাটা খুবই জরুরি। এবং যারা এই সার্টিফিকেট লেভেলে অ্যাকাউন্টিং, এমআই এবং ট্যাক্স আগে পাস করবেন প্রথম অ্যাটেম্পটে, তারা অন্যদের তুলনায় 300% আগে থাকবেন। কত পার্সেন্ট? 300। আর যারা বাকি সাইডটা পাস করবেন কিন্তু এই তিনটা পাস করেন নাই, তারা 400% পিছনে থাকবেন। বুঝতে পারছি স্যার মার্কেটে গুরুত্ব কোন কোন সাবজেক্টের? জি স্যার।
আপনার জব মার্কেটে এই যে অ্যাকাউন্টিং, এমআই আর কি ট্যাক্স, এগুলো হচ্ছে আপনার জব মার্কেটে ইম্পর্টেন্ট। সো আপনি সর্বপ্রথম পরীক্ষা টার্গেট রাখতে হবে এগুলা। আরেকটা জিনিস, আপনি সারা জীবন পড়াশোনা করছেন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড, আইসা অ্যাকাউন্টিং পরীক্ষা দেওয়ার সাহস পান না, কি অ্যাকাউন্টিং করে আসলেন গত এত বছর স্যার? কি কথা ভুল বললাম না ঠিক বললাম? ঠিক বললেন ঠিক বলছেন স্যার। ঠিক বলছেন। তাহলে আমাদেরকে সর্বপ্রথম, আপনারা যেহেতু সার্টিফিকেট এখনো ফার্মে আসেন নাই, আপনাদেরকে বলবো আপনারা ফার্মে আসার আগে যদি একটা লেভেল দুইটা লেভেল কমপ্লিট করে আসতে পারেন বেটার। আর যখনই পরীক্ষা দিবেন শুরু থেকে এই তিনটা সাবজেক্টের প্রতি আগে জোর দিবেন। কোন তিনটা? অ্যাকাউন্টিং, এমআই, ট্যাক্স। আপনি যদি মনে করেন প্রি আর্টিকেলশিপ থেকে ফার্মে আসছেন, আপনি এই তিনটা সাবজেক্ট পাস করে আসছেন, অ্যাকাউন্টিং, এমআই আর ট্যাক্স পাস করে আসছেন, ফার্মে ঢুকছেন, আপনি অন্যদের থেকে আগায় রইলেন। কারণ আপনি দেখবেন যে প্র্যাকটিক্যালি যখন আপনি কাজ করবেন তখন আপনি তাদের থেকে অনেক কিছু অ্যাডভান্স থাকবেন, অনেক কিছু বুঝবেন। তাহলে ফার্মে ভালো ভালো কোয়ালিটির কাজগুলো আপনি পাবেন। কি বুঝতে পারছি কিনা স্যার? জি জটিল স্যার। কাজগুলো আপনি পাবেন। ওই জটিল কাজগুলো যখন আপনি পাবেন তখন আপনি এক্সপার্ট হবেন। তখন দেখবেন যে আপনার ফার্মে আপনার সাথে যে আপনার বন্ধু জয়েন করছে, সে বের হওয়ার পর কোর্স কমপ্লিট করার পর বেতন পায় 28,000, আপনি পান 45,000। পার্থক্যটা কোথায়? প্র্যাকটিক্যাল নলেজ বেস এবং এই যে স্কিল ডেভেলপমেন্ট, এই দুইটা জায়গায়। বুঝতে পারছি কিনা স্যার? এবং এই স্কিল ডেভেলপমেন্ট যেটা, এই স্কিল ডেভেলপমেন্টটা আপনাকে প্রত্যেকটা লেভেলে অন্যদের তুলনায় আপনাকে বেশি অ্যাডভান্টেজ দিবে, প্রিভিলেজ দিবে। বুঝতে পারছি কিনা স্যার? জি স্যার। এখন আপনাকে যদি আপনি কোয়ালিফাই করলে চার্টার অ্যাকাউন্ট হইলে আপনি 1-1.5 লাখ টাকা বেতন পান, গাড়ি ফ্যাসিলিটি পান, লোকাল বাসে চড়া না লাগে, নিজের গাড়িতে আসা যাওয়া করতে পারেন। মিস্টার বাঁধন, আপনাকে কিন্তু মিট করতে ওকে, ওনাকে আমরা স্যার, বের করে দিয়েছি। এসিএ থেকে এফসিএ হইতে কত বছর অভিজ্ঞতা লাগে স্যার? এটা হচ্ছে ক্রাইটেরিয়া আছে, এটা হলো মিনিমাম 5 ইয়ার্স লাগে এবং 5 বছর পরে, তাও কি 5 বছর, ওই 5 বছর পরে আপনার যদি আইসিবি যেই আমাদের সিপিডি থাকে, কন্টিনিউয়াস প্রফেশনাল ট্রেনিং গুলো থাকে, সেইগুলো যদি আপনি অ্যাটেন্ড করেন, সেই মার্কসটা যদি আপনার থাকে মিনিমামটা, তাহলে আপনি এফসি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন দেখেন আপনার 20 বছর হয়ে গেছে কিন্তু আপনি সিপিডি মিনিমাম যত দরকার ক্রেডিট আওয়ার সেটা নাই, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। কি বুঝতে পারছি? জি স্যার। এখন আপনাকে যেটা করতে হবে, আচ্ছা এখন হলো এফসিএ হইলে আপনার বেতন কত হবে? আপনার ইয়েস বেতন স্যার। হবে এখান থেকে শুরু করে এটার আর শেষ নাই। এটার আর কি শেষ নাই। 20 লাখ, 30 লাখ, 40 লাখ, বিভিন্ন রকম আছে। 4 লাখ, 5 লাখ থেকে শুরু, 20 লাখ, 30 লাখ। কোম্পানির শেয়ার হোল্ডার, ডিরেক্টরও বানাই দিতে পারে, কোম্পানির মালিকও বানাই দিতে পারে, কোনো অসুবিধা নাই, সব ব্যবস্থাই আছে। সো যে জিনিসটা আপনাকে এত বেনিফিট দিবে, সেইটার জন্য কি আপনি 3টা বছর কষ্ট করতে পারবেন না স্যার? পারবো স্যার, জি অবশ্যই। স্যার পারবো। নাকি ঠেলা গাড়ির মতো চলবেন 3 বছর আর আজীবন ওই যে এন্ট্রি লেভেলে ঢুকে ঠেলা গাড়ির মতন জীবন যাপন করবেন? কোনটা করবেন? স্যার পরিশ্রম করব স্যার। এই যে পরিশ্রম করবেন এই বলাটা সহজ, কিন্তু ওই 3টা বছর কন্টিনিউয়াসলি এইটা আপনার মাথায় রেখে চলাটা কঠিন। কারণ আপনি এখান থেকে ডাইভার্ট হয়ে যাবেন। আরাম প্রিয় তো আমরা কি করব, পড়াশোনা থেকে সরে অন্য কাজ করব। আপনাকে এই 3টা বছর পড়াশোনা আর এই স্কিল ডেভেলপমেন্টে থাকতে হবে। এরপর আপনি আমাকে বলেন স্যার আপনি তো অনেক কথা বলছেন, আমি আপনার কথা মতো স্কিল ডেভেলপমেন্ট করছি কিন্তু মার্কেটে আমার চাকরি নাই, আমার বেতন এত ভালো নাই, আমার সাথে দেখা করেন, আমি আপনার চাকরি দিব। ঠিক আছে স্যার? ইয়েস স্যার, অবশ্যই স্যার। স্যার স্যার। একটা কোশ্চেন ছিল। আচ্ছা, এখন পড়াশোনার জন্য যেটা করতে হবে, এখানে একেবারে আপনার রকেট সায়েন্স না যে আপনাকে একদম ওই সেই রকম ক্যালিবার হইতে হবে, নো। আপনাকে দরকার রেগুলার পড়াশোনা করতে হবে। আপনি আপনার স্কুলে যেরকম কয়টা থেকে কয়টা পর্যন্ত কোন সাবজেক্ট এরকম আপনার রুটিন ছিল না স্যার? জি স্যার। জি স্যার। ঠিক সেইভাবে এক্সেলে আপনি, আমি হয়তো আপনাকে একটা ফরম্যাট শেয়ার করতে পারবো, আমার করা আছে, সেইটা আপনি একটা রেগুলার ডে টু ডে একটা ফরম্যাট করে ফেলবেন যে হ্যাঁ আমি এই 2টা সাবজেক্ট এই 15 দিনে শেষ করবো বা এই 20 দিনে শেষ করবো। শনিবার দিন কয়টা থেকে কয়টা পর্যন্ত কোন চ্যাপ্টার পড়বো, একদম চ্যাপ্টার সহ এভাবে করে সপ্তাহে একদিন খালি থাকবে, ওই দিন হলো
বাকি 6 দিন যেখানে পড়লাম সেখানে যদি কোনোটা কভার করতে না পারি, এটা ওই বাকি আমার যে ফ্রি ডে থাকবে সেই ডেতে আমি এটা গ্যাপগুলো কি করব, কভার করব। যাদের এরকম রেগুলার রুটিন থাকবে ঘন্টা ওয়াইজ, তারাই দ্রুত পাস করবে, বাকিতে পাস করতে পারে, দেরি হবে। স্যার রিভিশনের জিনিসটা এটা কিভাবে করতেন স্যার আপনি, বা আমাদের কিভাবে করা উচিত? সেটা আমি আপনাদেরকে আরো সামনে ক্লাসে বলবো আপনাদের। এই যে দেখেন আমার পড়াশোনাটা গোছায় যখন আমি করব, ওখানে অনেক এরকম 15-20 মিনিট আমি টাইম বের করতে পারবো। আজকে যেটুকু আলোচনা করলাম এটুকু মাথা ঢুকছে, সামনেগুলো আমি আবার বলে দিব, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। আমার একটা কোয়েশ্চেন ছিল, আমি আসলে যেটা বুঝতে পারিনি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আর ইন্টারন্যাশনাল অডিট স্ট্যান্ডার্ড যেটা বললেন আর কি, এই স্কিলটা কিভাবে ডেভেলপ করা যায়? এই স্কিলটা ডেভেলপ করতে পারবেন আপনি অডিটিং, ওই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো আপনাকে পড়তে হবে, ট্রেনিং নিতে পারেন। ফার্মে আপনি যে অ্যাকাউন্টিং যদি পাস না করেন, তাহলে এটা তো আপনি স্কিল ডেভেলপমেন্ট, ওই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বাদ প্রথমেই কি বাদ বাদ অ্যাকাউন্টিং পাস করতে হবে আপনাকে। অ্যাকাউন্টিং পাস করতে গেলে ওটার সাথে রিলেটেড স্ট্যান্ডার্ড আপনাকে পড়তে হবে। ফার্মে কাজ করবেন, ফার্মে যখন ক্লায়েন্টে যাবেন তখন প্রত্যেকটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ধরে ক্লায়েন্টের ওগুলা অ্যাকাউন্টিং ঠিকমতো হয়েছে কিনা, ডিসক্লোজার ঠিকমতো হয়েছে কিনা আপনি চেক করতে পারবেন। আপনার যদি নলেজে না থাকে তাহলে চেক করবেন কি দিয়ে স্যার? এগুলোর জন্য আপনি কি করবেন, এই স্কিল ডেভেলপমেন্টের জন্য যতগুলো এরিয়া আছে এগুলো আপনি বিভিন্ন জায়গায় ট্রেনিং এর ব্যবস্থা আছে, সেই সব জায়গা থেকে ট্রেনিং নিয়ে নেবেন, যার যেখানে সুবিধা মনে হয় সেখান থেকে নিয়ে নেবেন। আর যদি কারো ট্রেনিং কিছু এরিয়া গুলো সম্পর্কে একটু যদি বলতেন আর কি। এই যে ট্রেনিং এর গুলো তো দিয়ে দিচ্ছি ম্যাডাম, এই আচ্ছা যেখানে আচ্ছা আচ্ছা এগুলোই আচ্ছা দিচ্ছি। আচ্ছা, স্যার থ্যাংক স্যার ইউ আমার স্যার। একটা কোশ্চেন ছিল স্যার। আচ্ছা, আর এই ট্রেনিং এর জন্য যদি কোনো ধরনের হেল্প লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের একটা আমরা আমাদের একটা ট্রেনিং ইনস্টিটিউট আমরা করেছি, এই জামান একাডেমি অ্যান্ড অ্যাডভাইজারি। সেখানে আমরা সকল ধরনের, শুধু অ্যাকাউন্টিং না, সারা পৃথিবীতে যত ধরনের স্কিল ডেভেলপমেন্ট দরকার সব আমাদের এখানে আছে, ঠিক আছে? আপনার স্যার যা এটা কি পিএল অনলাইনে? এর দরকার তুলনায় পিএল এটা কতটুকু বেশি অনলাইন কঠিন হবে স্যার? অনলাইনে পাবেন। জি বলেন। স্যার আমাদের সিএল এর তুলনায় পিএলটা কতটুকু বেশি টাফ হবে? টাফ হবে তখন যখন আপনার সিএলএ বেসিকটা সঠিক থাকবে না। কি থাকবে না? বেসিকটা বেসিকটা সঠিক দুর্বল থাকবে। থাকবে এবং আপনি প্র্যাকটিক্যাল কাজটা কম করবেন, তাহলে পিএলএ কঠিন হবে। আর যদি প্র্যাকটিক্যালি কাজটা ফার্মে ইনডেপথে কাজ শিখেন এবং বেসিকটা সঠিক থাকে, তাহলে পিএলএ সময় কম লাগবে। জি স্যার, থ্যাংক ইউ, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। আর আমি আপনাদেরকে যেটা করব, ওই আপনার এই কি বলে আমাদের ট্রেনিং ইনস্টিটিউটের ডিটেইলসটা আপনাদেরকে আমি পরে মেইলে পাঠিয়ে দিব, ঠিক আছে? ওকে ওকে স্যার। স্যার। স্যার অনলাইনের লিংক আমাদের চ্যাট বক্সে দিয়ে দিলে ভালো হয়। কোনটা? স্যার আপনার ওই ট্রেনিং ইনস্টিটিউটের লিংকটা ওকে, ফেসবুক আমি পেজ বা যেটা করছি ওয়েবসাইট। আপনাকে চ্যাট বক্সে ওই আমাদের যেই ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপ আছে সেই দুইটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ওইখানে জয়েন করলে রেগুলার আপডেটটা পাবেন, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার একটা কোয়েশ্চেন ছিল আমার স্যার। জি বলেন। স্যার বর্তমানে স্যার আমি স্যার একটা ফার্মে জয়েন্ট আছি স্যার। এখন তো স্যার আমি স্যার ইন্টেনশন চাচ্ছি যে স্যার যে শার্ট কোর্স আপনার একবারে। কথাটা ইকো করছে, আপনার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে না। জি স্যার, যে 7টা বলেন। সাবজেক্ট আছে স্যার, এই 7টা সাবজেক্ট আমি এট এ টাইম দিতে চাচ্ছি স্যার। এখন স্যার কোনো সাজেশন স্যার এটা? দিতে চাচ্ছেন দিবেন, আপনার যদি পড়াশোনা গুছায় আসতে চান এটা তো ভালো, একসাথে দেওয়া তো আরো ভালো। আর যদি আপনি মনে করেন যে আপনার সিলেবাসটা আপনি গুছায় উঠতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আবার 7টা দিলাম কিন্তু পরে দেখা গেল যে কি আমার কোনো ম্যাক্সিমাম ফেল করলাম, তখন আবার কি হবে? তখন হতাশা কাজ করবে। এই জন্য আপনার আগে অ্যাসেসমেন্ট করতে হবে নিজেকে যে আমি আসলে কতটুকু ক্যাপাবল। ওকে, এক একজনের ক্যাপাসিটি এক এক রকম। আপনি যদি ক্যাপাবল আপনি সবগুলো একসাথে পরীক্ষা দেবেন, কোনো অসুবিধা নেই। আপনাদের ওই যে চ্যাট বক্সে একটু খেয়াল করে আমি লিংকটা পাঠিয়ে দিয়েছি। জি স্যার। স্যার আমাদেরকে এক্সেলটা একটু কাইন্ডলি দিয়ে দিন। আর একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার আপনি বলছেন যে আমাদের অ্যাকাউন্টিং এমআই হচ্ছে ট্যাক্স আগে পাস করার জন্য, কিন্তু আমাদের যাদের এক্সামশন আছে, তো আমরা এক্সামশন নিয়ে বাকি সাবজেক্ট গুলো পাস করে হচ্ছে সিএল ক্লিয়ার করে ফার্মে যেতে চাচ্ছি, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? আপনার মনে করেন আপনার এক্সামশন যে সাবজেক্ট গুলো আছে, যদি অ্যাকাউন্টিং এক্সামশন থাকে তাহলে তো অ্যাকাউন্টিং এর তার পরীক্ষা দিচ্ছেন না, রাইট? জি স্যার। কিন্তু আপনার এক্সামশন তো ট্যাক্সের ইস্যু দেয় নাই, দিয়েছে? না স্যার। তাই না? তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনারা যারা এক্সামশন পেয়েও যাচ্ছেন তারা পিএলএ গেলে অবশ্যই ওই যে বেসিকটা ঠিক করে যাবেন।
নাইলে স্যার কিন্তু তবে আমরা এগুলা ভার্সিটিতে পড়তেছি, বুঝি নাই। এক্সামশন কোর্স গুলা আমরা ভার্সিটিতে আছে, ওখানে পড়তেছি। তারপরে কোনো সমস্যা নাই, কিন্তু ভার্সিটিতে যেই লেভেলে পড়াশোনা হয় আর সি এর পড়াশোনার সাথে স্যার একটু পার্থক্য অবশ্যই আছে। হ্যাঁ, তো আপনার ওইখানে যেটুকু বেসিক থাকলে চলতেছে সেটা ওইখানে কাভার করছে, কিন্তু পিএল এ যখন যাবেন তখন আপনার বেসিকটা ওই শুধু ভার্সিটির বেসিক দিয়ে কাজ হবে না। বুঝতে পারছি কি না? জি স্যার, বুঝতে পারছি। ওকে, স্যার সবাই ভালো আসসালামু থাকবেন। আলাইকুম। জি, নেক্সট ক্লাসে দেখা হবে। জি, স্যার একটা আর কোশ্চেন কেউ ছিল। কিছু বলবেন? জি বলেন। জি স্যার স্যার। এক্সেলটা দিয়ে দিলে ভালো হতো। স্যার এক্সেলটা দিয়ে কি করবেন? হ্যাঁ বলেন। স্যার সিএ তে স্যার ইন্টারন্যাশনাল এনজিও গুলোতে কিরকম ডিমান্ড থাকে, যেমন ধরেন ডাব্লিউএইচও বা এই ধরনের এনজিও সবগুলোতে গুলোতে? স্যার প্রত্যেকটা এনজিও গুলাতেই যারা আছেন আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অনেক হাই পজিশনে আছেন, খুব ভালো বেনিফিট পাচ্ছেন। আর এনজিওতে স্যালারি তো এমনিই ভালো। হ্যাঁ, জি স্যার। কিন্তু আপনাকে যেটা করতে হবে, ওই যে বললাম, আপনার ক্যাপাসিটি বিল্ডিং না করলে এনজিওতে দেখা যাবে যে আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কিন্তু আপনি এনজিওতে জব পাচ্ছেন না। কারণ আরেক ওই আপনার স্কিল গুলোতে কিছু কিছু জায়গায় হয়তো গ্যাপ আছে, প্রেজেন্টেশন স্কিলে গ্যাপ আছে, কমিউনিকেশন স্কিলে গ্যাপ আছে। বুঝতে পারছি? স্যার স্যার জি, আপনি যে স্কিলগুলোর কথা বললেন আর কি, একটা ল্যাপটপে এগুলো সাপোর্ট পাওয়ার জন্য মানে কেমন মানের হলে ভালো হয় আর কি, মানে ল্যাপটপ কিনবো তো একটু ধারণা দিলাম ওই টাইপের কিনতাম আর কি, যেন পরবর্তী চেঞ্জ করতে না হয়। ল্যাপটপ কি আসলে ল্যাপটপ হলো আপনার কত 60-65 এরকমের রেঞ্জের নিলে আপনার আর আগামী 8-10 বছরও চেঞ্জ করা লাগবে না আর কি। এখন আপনি যদি ফিনান্সিয়ালি সাউন্ড হন আপনি ভালো কোয়ালিটি নেবেন, আর যদি মনে করেন না আমার এখন সম্পূর্ণ পরে ইয়ে করবো, তাহলে আপনি একটা মিডিয়াম ইয়ে কিনবেন। এটা ডিপেন্ড করে স্যার যার যেরকম এবিলিটি সেটার উপর। হ্যাঁ, জি স্যার। স্যার একজন এসি এর বাহিরে যাওয়ার অপরচুনিটিটা কতটুকু? অনেক। বাংলাদেশের বাইরে আমাদের চার্টার্ড চাকরি করতেছে এরকম প্রায় 140-50 জন হবে। স্যার 160 জন আছে দেখছিলাম আমি। হ্যাঁ, এটা আমি আরো 2 বছর আগের সার্ভের কথা বলতেছি আর কি। তো এটা আরো ওইটার বাইরেও, ওইখানে যা দেখেন এর বাইরেও আছে যেটা ওইখানে হয়তো আপডেট নাই। যেমন আমার ফ্রেন্ড কিছু আছে, ওরা আবার দেখা গেলো জবে যায় না, ওখানে গিয়ে কনসালটেন্সি করতেছে দেশের বাইরে গিয়ে, এটাও করতেছে। তো বিভিন্ন রকম আছে দেশের বাইরে। বল, বাংলাদেশ আমাদের অ্যাকাউন্টেন্ট হিসেবে আছে অস্ট্রেলিয়ায়, কানাডায়, ইউকেতে, এগুলোতে বেশি। তারপর 15-20 জন আছে হচ্ছে আপনার আমেরিকায়। এছাড়া বাকি সৌদি আরব, মিডল ইস্ট বিভিন্ন কান্ট্রিতে আছে, কিন্তু মেয়াদর হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে এগুলোতে বেশি। হ্যাঁ, সিএ করার পরে স্যার বাইরে দেশে যাওয়ার জন্য, জবের জন্য তার প্রসেসটা কি, মানে কি কি প্রসেস করতে হয়? তো সব জায়গায় একই, আপনি অনলাইনে সার্চ করবেন, অ্যাপ্লাই করবেন। আপনি যেহেতু সিএ পড়ার পর আপনি যেটা করবেন, এখান থেকে আইসিডব্লিউ মেম্বারশিপটা নিয়ে নিবেন। তখন আপনার বাইরে আপনি পড়াশোনার জন্য গিয়ে মনে করেন অস্ট্রেলিয়া গেলেন, জব একটা নিলেন, নিয়ে ওইখানে সিপিএটা করলেন, বাংলাদেশের সাথে যেহেতু তাদের এগ্রিমেন্ট আছে, বা ইউকে তে গেলেন, তাহলে হবে কি আপনার জব অপরচুনিটি অনেক বেড়ে গেল। জি স্যার। স্যার এই জিনিসটা আরেকবার বলতেন যদি স্যার। স্যার সিএরা আর কোন দেশে ঠিক বেশি আছে, বেনিফিট এখন পায়? অলরেডি 5:30 বাজে, তো আর রমজানের দিন নামাজের টাইমে চলে যাচ্ছে। আমরা আরেকদিন আরো ডিটেলস আলোচনা করব। আজকে এই অবশ্যই স্যার। পর্যন্তই। তবে আপনাদের ওই লাস্ট একটা প্রশ্ন স্যার, ধৈর্যটা আমরা প্র্যাকটিস করব প্রশ্ন ব্যাংক, স্যার যদি একটা সাজেস্ট করতেন। ওইটাও করব, নেক্সট ক্লাসে করব। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।